রাজ এখনো দাঁড়িয়ে আছে সিঁড়ির পাশে। হঠাৎ পাশ ফিরে দেখে লাবিব তার দিকে এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। হোয়াট? কিছু না, দেখছি। কি? কিভাবে তুমি একটা অবলা মেয়েকে চোখ দিয়ে গিলে খাচ্ছ? এটা বলেই নিজের মুখ চেপে ধরে লাবিব। রাজ রেগে বলে, হোয়াট? না না, মানে আসল কথাটা আমি বলিনি, আমার মুখ বলেছে ব্রো। বিশ্বাস মি ব্রো, আজকাল আমার মুখ আমার কথা শুনছে না, অটো হয়ে গেছে। আমি চেয়েও কিছু করতে পারছি না ব্রো। আমার মনে হয় বড় কোনো বেমো হয়েছে। অলরাইট, তোকে থেরাপি দেওয়ার ব্যবস্থা করছি, জাস্ট ওয়েট। তখন তোর মুখ, হাত পা, বডির প্রত্যেকটা পার্ট তোর কথা শুনবে। লাবিব শুকনো ঢোক গিলে বলে, ব্রো আমি আমার না হওয়া বইয়ের কসম করে বলছি, আমার মুখ, হাত পা আর অটো হবে না। অটো হতে চাইলেও আমি প্রয়োজনে দড়ি দিয়ে বেঁধে রাখবো, বিশ্বাস মি ব্রো। রাজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই কখনো ভালো হবি না। লাবিব হেসে বলে, আমি গুড বাই, ইউ নো ব্রো। রাজমুখ শক্ত করে বলে ওঠে, ওই রাস্কেলটাকে আমার চাই। লাবিব একটু চমকে বলল, কার কথা বলছো ব্রো? একটু ভেবে বলে, ও ওই ছেলেটা যেটা ভাবিকে টাচ করতে চেয়েছিল। রাজ সরু চোখে একটা ধীর হেসে বলল, আমার সাথে থাকতে থাকতে তোর বুদ্ধির দরজা খুলে গেছে, তুই আর মাথা মোটা নেই, একদম ওকেই বলছি। লাবিব চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিন্তু তুমি কি করবে ওর সাথে? কণ্ঠে অদ্ভুত কৌতূহল। রাজমুখে ঠান্ডা একটা টেভিল হাসি এনে বলল, তুই নিজেই দেখে নিস, এখন যেটা বললাম সেটা কর ফার্স্ট। আমি কাউকে বুঝিয়ে বলি না, দেখিয়ে দিই। লাবিব ওর এই হাসি দেখে নিজেই হেসে ফেলে। উফ, বেচারা জানেই না কেউ রাজ শিকদারের শখের নারীর দিকে তাকানোর সাহস করলে তার চোখ উধা হয়ে যায়। আর ওই ব্লাডি বিস্টটা তাকে ছোঁয়ার চেষ্টা করেছে। ইউ নো ব্রো, ওই বেচারার জন্য আই এম ফিলিং ভেরি ভেরি কষ্ট। দুজন আরও বেশ কিছু কথা বলে। রাত তখন বেশ গভীর, অনুষ্ঠানের ঝলমলে আলোর ভিড় কমে এসেছে। অতিথিরা একে একে বিদায় নিয়েছে। জমিদার বাড়ির ডাইনিং টেবিলে এখন কেবল পরিবারের সদস্যরা আর কাছের লোকজন। সাজানো খাবারের ঘ্রাণে চারপাশ ভরে গেছে। চেয়ার টেনে সবাই বসে পড়েছে। ফায়েজা চৌধুরী হেসে হেসে বলছেন, আজকের পারফরমেন্স দেখে তো আমি অবাক। আর রাজবাবার গানের গলা, আহা, কিন্তু সব কিছু মাটি করে দিল ওই বেয়াদবটা। বলেই রাগে গজগজ করছেন ফায়েজা চৌধুরী। মালিহা মির্জা বললেন, যা বলেছেন আপা, আজকালকার কিছু ছেলে মেয়ে একদম উচ্ছন্নে গেছে। কপাল ভালো যে খারাপ কিছু ঘটেনি, তার আগেই রাজ দেখে ফেলেছিল। ফিরোজ মির্জা বললেন, আহা, তেমন কিছুই হয়নি, তোমরা খামোখাই চিন্তা করো না তো। আর ভুলে যেও না, আমার মেয়ে ভীতু নয়, সে নিজেকে প্রোটেক্ট করতে জানে, গর্ব করেই বলেন তিনি। কিন্তু রাজের কাছে আমি কৃতজ্ঞ, ও সময় মতো দেখেছিল বলেই আমার মেয়েকে কোনো খারাপ সিচুয়েশনে পড়তে হয়নি। মালিহা মির্জা বলে, তা যা বলেছ। রাজ মেহেরিনের দিকে তাকায়, তারপর আবার ফিরোজ মির্জার দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলেন, এটা আমার কর্তব্য আঙ্কেল, আপনারা চিন্তা করবেন না। আর যা হওয়ার হয়ে গেছে, এ ব্যাপারে আর কিছু না বলাই ভালো। জাহানারা বেগম বলেন, সকলে এবার আলাপ বাদ দাও, যা হওয়ার তা হইয়া গেছে, এই নিয়ে আর কেউ কথা কবে না তো বাপু। সবাই ওনার কথায় মাথা নাড়ে। খেতে খেতে ফিরোজ মির্জা বলে, তা বাবা রাজ, তোমার বিজনেস কেমন চলছে? রাজ বলে, জি আঙ্কেল, আল্লাহর রহমতে ভালোই চলছে। নতুন একটা প্রজেক্টে কাজ করছি, আশা করছি প্রফিটও ভালো আসবে। ফিরোজ মির্জা হেসে বললেন, ইনশাল্লাহ। তা বিয়ে শাদির কী প্ল্যান? কাউকে পছন্দ করো নাকি আমরা মেয়ে দেখব? এই প্রশ্ন শুনে সবাই রাজের দিকে তাকায়, কি বলে তা শোনার আশায়। লাবিব বলে, লে, কাকে দিল রাজার পাঠ। আরে আঙ্কেল, আপনি যদি জানতেন আপনার মেয়ের প্রেমে পড়ে আছে 3 বছর ধরে, তাহলে আর এই প্রশ্নটা করতেন না। খুব আস্তে করেই বলে কথাটা। লাবিব আর মাহির পাশাপাশি বসেছিল। মাহির কথাটা শুনে মিটমিটিয়ে হাসছে, আর রাজ ওর দিকে তাকিয়ে আছে, আবার খাওয়াতে মনোযোগ দেয়। ভাবটা এমন যেন ও পৃথিবীতে শুধু খাওয়ার জন্যই এসেছে। রাজ মুচকি হাসে, ফিরোজ মির্জার দিকে তাকিয়ে বলে, একজন আছে যাকে আমার ভালো লাগে। মেহেরিন তরাক করে রাজের দিকে তাকায়, চোখে কৌতূহল, মনে ভয়, যদি এখন সবার সামনে বলে দেয়। চুমকি আর মেহবুবা হাসছে। ফিরোজ মির্জা বলেন, বাহ, বেশ ভালো কথা তো, কে সে, আমাদের পরিচয় করাবে না? রাজ মেহেরিনের দিকে একবার তাকিয়ে তারপর বলে, তবে আঙ্কেল, আমি তার কথা জানি না, তাকে আমার ভালো লাগে, তার আমাকে ভালো লাগে কিনা এটা আমি জানি না। মেহেরিন একটা ভেঙচি কাটে। রাজ তা দেখে মাথা নিচু করে হাসে। আর এইদিকে ফিরোজ মির্জা বলেন, অবশ্যই তোমাকে পছন্দ হবে, কেন হবে না? পছন্দ হবার মতোই একজন পুরুষ তুমি। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি তার ঠিকানা আমাকে জোগাড় করে দিও, আমি ওর বাবার সাথে কথা বলবো। নিজের বাবার মুখে এমন কথা শুনে কাশতে শুরু করলো মেহেরিন। রাজ বাঁকা হেসে মাহিরকে ইশারায় পানি দিতে বলল। মাহির পানির গ্লাস এগিয়ে দেয় মেহেরিনের দিকে। মেহেরিন পানিটা কোনো মতে খায়। মালিহা মির্জা বলে, আস্তে খাবি তো, দেখলি কি হলো?
কেমন বিষম উঠে গেল, তোকে নিয়ে আর পারি না। রাজ এবার সিরিয়াস ভঙ্গিতে ফিরোজ মির্জাকে বলে, আঙ্কেল আপনার হেল্প লাগবে আমার, আমাকে সাহায্য করবেন তো? ফিরোজ মির্জা হেসে বলে, অবশ্যই। লাবিব ফিসফিসিয়ে বলে, বাহ ভাই বাহ, নিজের মেয়ের জন্য নিজেই ঘটকালি করতে চাইছে, আহা কি মানবতা। রাজ পা দিয়ে একটা লাথি মারে লাবিবকে। লাবিব আউচ বলে চিৎকার করে ওঠে। সবাই লাবিবের দিকে তাকায়। লাবিব ক্যাবলা হাসি দিয়ে বলে, মশা মশা কামড়াচ্ছে। জাহানারা বেগম বললেন, মর্জিনার মা, এই সকিনা, এই কে আছোস, কয়েলটা লইয়া আয়, দেখছোস না আমার নাতিরে মশা কামড়াইতেছে। আহারে, আমার সুন্দর নাতিটারে মশা কামড়াইতে কামড়াইতে লাল বানাই ফেলছে। তার কথা শুনে সবাই হাসে। আরফা হঠাৎ হেসে বলে, তোমরা যাই বলো, আজ কিন্তু আমাদের চুমকির ডান্স, ও মাই গড, ভাইরাল হয়ে যাবে মনে হচ্ছে। চুমকি বলে, কি যে বলিস না, ভাইরাল হলে সবার সাথে ছবি তুলতে হবে, আর আমাকে যেখানেই দেখবে সেখানেই সবাই ছবি তুলে নেবে। তখন যদি আমার পোজ ভালো না হয়, যদি উল্টাপাল্টা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নেয়, তখন আমাকে শাকচুন্নির মতো লাগবে। নো ওয়ে, না থাক বাবা, আমার এসব ভাইরাল টাইরাল হতে হবে না, আমজনতায় ঠিক আছি। লাবিব বলে, আরে তা বললে হবে, তুমি ভাইরাল হলে তোমার নাম বেচে আমরা কিছু কামাই করতে পারবো। তুমি কেন গরিবের পেটে লাথি মারতে চাইছ? প্লিজ, তুমি ভাইরাল না হলেও একটু ভাইরাস হয়ে যাও। সবাই হেসে ওঠে। হাসির রোল পড়ে যায় টেবিলে। কিন্তু এক কোণে খাবার টেবিলের পাশে নিঃশব্দে বসে আছে মেহেরিন, চোখ নিচু, শুধু খাবার নাড়াচাড়া করছে, মুখে কিছুই তুলছে না। মেহবুবা একবার চোখ তুলে মেহেরিনের দিকে তাকালো, আবার মাথা নামিয়ে হাসতে হাসতে আস্তে করে বলে উঠল, তুই আবার বোবা হয়ে গেলি কেন? সামনে কবি সাহেবকে রেখেও মুখটা এমন প্যাঁচাদের মতো করে আছিস কেন? চুমকি মুখ চেপে হাসছে, আর মেহেরিন কোনো জবাব না দিয়ে শুধু কপালের কোণে চুল সরিয়ে রাখে। চোখের দিকে কেউ তাকালে টের পেত ওখানে এখনও লুকিয়ে আছে অভিমান আর না বলা অনেক কথা। খাওয়া শেষের দিকে যখন সবার মুখে হাসি, গল্প, মজার রেশ, তখন রাজ শুধু এক কোণে বসে মেহেরিনের দিকে তাকিয়েছিল। মেয়েটা পুরোটা খাবার সময় একদম নীরব ছিল। হঠাৎ কেউ ডাকলে জবাব দিচ্ছে ঠিকই, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত অভিমান আর নীরব ক্ষোভ। রাজ সেটা টের পেয়েছে। ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল। রাগে যখন মেহেরিনের চোখ চিকচিক করে আর নাকের পাটা একটু পরপর ফুলে যায়, তখন তাকানো যায় না, অথচ চোখ ফেরাতেও ইচ্ছে করে না। মনে মনে ভাবল রাজ, কিন্তু কিছু বলল না, কিছু করলও না। শুধু ভেতরে ভেতরে একটা চিন্তা পাক খাচ্ছে, ম্যাডামের এই রাগ ভাঙাতে হবে, তবে ঠিক আমার মতো করে, এমনভাবে যেন মনে থাকে, আবার যেন ভালোবাসাও লুকিয়ে থাকে। সবাই যার যার রুমে চলে গেছে। জমিদার বাড়ির মেয়েদের ঘরে এখন আলো নরম হয়ে এসেছে। দেয়ালে পর্দা ঝুলছে, মেঝেতে ছড়িয়ে আছে শাড়ির খুরচানো পাড় আর কিছু জুতো। বিছানায় শুয়ে আছে মেহেরিন, মুখটা বালিশে গুজে রেখেছে, চোখে এখনও অভিমানী জল। চুমকি ওপাশে বসে হাত নেড়ে বলল, এই তুই এমন মুখ করে বসে আছিস কেন? মনে হচ্ছে কেউ তোকে বনবাস দিয়ে গেছে আর বলেছে সারাদিন মুখটাকে প্যাঁচার মতো করে রাখতে। মেহেরিন কিছু বলল না। মেহবুবা হেসে বলল, ঠিক, কবি সাহেব SMS না দিলে মুখ ফুলিয়ে রাখিস, দেখা দেয় না বলে কত কল্পনা জল্পনা করিস, আর এখন সামনে এলো তাও এমন করছিস। তুই আসলে চাসটা কি? চুমকি হেসে বলে উঠল, তোর সেই কবি সাহেবকে ফোন করে বলি তার জন্য মেহেরিন আপা ঠিক কতখানি ডিপ্রেশনে চলে গেছে। তখন মেহেরিন উঠে চুমকিকে বালিশ মেরে বলল, চুপ, একদম নাম নিস না ওই বাদরের। চুমকি নাক টেনে বলল, আরে নাম তো নেইনি, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? প্লিজ আপা, উত্তেজিত হবেন না। মেহবুবা বলে, আরে তখন ওর আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। ওর বিবেক শ্বশুরবাড়িতে ঘুরতে গেছিল। এই কথাই তিনজন একসাথে হেসে পড়ে বিছানার উপর। হাসি গড়ায় বালিশে, কাঁধে, চুলের ভেতর, আর সেই হাসির ভেতরে লুকিয়ে থাকে একটু অভিমানী চোখের জল। আর এই মুহূর্তেই বাড়ির অন্য এক কোণায় রাজ নিজের রুমের দরজার সামনে চুপচাপভাবে দাঁড়িয়ে আছে। রাগ ভাঙাবো, তবে এমনভাবে যেন ওই চোখ থেকে হাসি বের হয়, পানি নয়। জমিদার বাড়ির দোতলার দক্ষিণ কোণের রুমটা আলোয় ভরা। খাওয়া দাওয়া শেষে এখন একটু হালকা হাওয়া। জানালার বাইরে রাতের তারা জ্বলজ্বল করছে, আর ভেতরে চলছে তিনজনের কথার আড্ডা। রাজ বিছানার এক পাশে হেলান দিয়ে বসে আছে, লাবিব বিছানার পাশে চেয়ার টেনে বসেছে, আর আরুষ জানালার পাশে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে হাসছে। হঠাৎ মাহির দরজার পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া আমি কি একটু আসতে পারি? রাজ তাকায়, হালকা হাসি দেয়, আয় বস। এখন বুঝি হুমকি দিবি? মাহির ঘরে ঢুকে গম্ভীর মুখে বলে, হুমকি না, ওয়ার্নিং। লাবিব হেসে গড়িয়ে পড়ে বিছানায়। মাহির এখন ফিল্মি ভাইয়ের চরিত্রে। মাহির গম্ভীর মুখে বলে, দেখেন ভাইয়া, আমার আপু যেমন বাইরে থেকে নরম, তেমনি ভেতর থেকে খুব স্ট্রং। একবার রাগ করলে সহজে ভাঙে না, আবার যে ভালোবাসে তার জন্য অন্ধ হয়ে যায়। তাই কেয়ারফুল, খুব কেয়ারফুল থাকতে হবে। রাজ ঠোঁটের কোণে একটুখানি চওড়া হাসি টেনে বলে, ভালো কথা বলেছিস,
আমার তো শোনার শখ হয়েছে। কি করলে রাগ ভাঙে সেটা বল। আরও শেষে বলে, ভাই আগে রাগ করার কারণটা বুঝতে হবে, তারপর আধা ঘন্টা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। লাবিব আবার বলে, আর একটা চকলেট দিলে যদি ভাঙে তবেই না সোজা। মেয়েদের তো আবার চকলেট খুবই প্রিয়। মাহির একটু হেসে বলে, চকলেট গান এইসব কাজ করবে না। ও চোখে যদি সত্যি কিছু দেখতে পায় তবে মাফ করে দেবে, নইলে ধরা খেয়ে যাবেন ভাইয়া। আর যদি সিরিয়াস রাগ হয় তবে এত সহজে ভাঙবে না। রাজ হালকা মাথা ঝাঁকায়, চ্যালেঞ্জ করছিস? তবে শুনে রাখ, তোর বোনের রাগ আজ রাতেই ভাঙাবো। সেটা যেভাবেই হোক, হোক সোজা পথে অথবা ছলনা করে। তারপর সবাই হেসে ওঠে। বাইরে রাত গভীর হয়, আর ভেতরে রাজের মনে জন্ম নেয় এক শান্ত পরিকল্পিত যুদ্ধ জেতার সংকল্প। আরই ওনাকে আমি রাগাতে পারি, কিন্তু হারাতে না। রাত ৩টা, চারপাশে নিস্তব্ধতা। পুরো জমিদার বাড়িটা যেন ঘুমিয়ে পড়েছে রাতের শান্ত আধারে, কিন্তু কারো মন তেমন শান্ত না। মেহেরিনের ফোনে হঠাৎ একটা টুং শব্দ। ঘুম ভেঙে যায় মেয়েটার। চোখ আধা মেলে দেখল কবি সাহেব লেখা নাম্বারটা থেকে মেসেজ। একটা শব্দ মাত্র, সরি। তার নিচে আবার লেখা, তোমার অভিমান রঙের মতো সুন্দর, কিন্তু আমি চাই না সেই রং বিলীন হোক আমার জন্য। আরও নিচে একটা ছোট্ট কবিতার ছন্দ, তোমার অভিমান আমাকে ছুঁয়ে গেছে। আমি দোষী ঠিক কথা, তবুও আমি ভুলে যেতে পারি না। তুমি আমার প্রিয় কবিতার মতো, যাকে পড়লেও শেষ হয় না, শুধু মনে পড়ে যায় আরও বেশি। মেহেরিন ফোনটা রেখে দিতে চায়, কিন্তু পারছে না। অভিমান থাকলেও ওই ছেলেটার কবিতার প্রতি দুর্বলতাও যে অস্বীকার করা যায় না। ঠিক তখনই আরও একটা মেসেজ, একটু ছাদে আসো প্লিজ, কথা না বললেও চলবে, শুধু একবার দেখা দাও। মেহেরিন মনে মনে বলল, এই লোকটা কেন এমন? এখনই, এই রাত ৩টায়? ঠোঁট বাঁকায়, মনে মনে বলে, আমি কেন যাব? এত সোজা? ও বললেই আমাকে যেতে হবে নাকি? যাব না আমি। বলেই শুয়ে পড়ে আবার। কিছুক্ষণ এপাশ ওপাশ করে তারপর উঠে বসে। চুলগুলো হাত খোপা করে ওড়নাটা পরে নেয়। যাবে না করে, কিন্তু পা দুটো নিজের মতোই বেরিয়ে পড়ে। ওড়নাটা গায়ে জড়িয়ে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে যায়। হৃদয়ের ভেতরটা একটু কাঁপছে। অভিমান এখনও আছে, কিন্তু তলায় একটা টান জমে উঠেছে। ছাদে উঠে দেখে রাজ দাঁড়িয়ে আছে নিঃশব্দে, আকাশের দিকে তাকিয়ে। হাওয়ায় তার চুলগুলো এলোমেলো, চোখে একরাশ অপেক্ষা। মেহেরিন এসে দাঁড়ায় একটু দূরে। রাজ ধীরে তাকায় তার দিকে। চোখে কোনো কথা নেই, শুধু গভীর একটা অনুশোচনা আর ভালোবাসা। দুজনের মাঝে কিছুক্ষণ শব্দের অভাব, কিন্তু উপস্থিতিটাই এখানে সবচেয়ে বড় ভাষা। রাজ ছাদে দাঁড়িয়ে, 2 হাত পকেটে, চোখ আকাশে। পায়ের শব্দে সে ফিরে তাকায়, চোখে বিস্ময়, স্বস্তি আর একরাশ অপরাধবোধ। রাজ ধীরে ধীরে বলে, জানি না কিভাবে মুখোমুখি হব তোমাকে না বলে এখানে আসাটা আমার ভুল, কিন্তু আমি আসতে চেয়েছিলাম একজন হয়ে, যে তোমার পাশে দাঁড়াতে চায় সব সময়, না শুধু কবিতায়, বাস্তবেও। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে, চোখ তার জলে টলমল। রাজ বলে, তুমি কাঁদছিলে আমি জানি। তোমার কান্না আমি কাঁধে নিতে পারি না। তোমার অভিমান আমার কাছে সবচেয়ে সুন্দর, কিন্তু আমি চাই তোমার ঠোঁটে ফিরুক সেই হাসি, যেটা একদিন আমায় ভিজিয়ে দিয়েছিল। এই কথা শুনেই মেহেরিনের বুক ফেটে কান্না আসে। সে মুখ ঘুরিয়ে নেয়, চোখের জল লুকাতে চায়, কিন্তু রাজ কাছে এসে ধীরে ধীরে তার হাত ধরে। রাজ ধীরে ফিসফিস করে বলে, আর যদি কখনো কষ্ট দিই, মারো কাটো, তবু এই হাতটা ছেড়ে দিও না। তবে আজ শুধু একবার বলো, তোমার চোখের জল আমার নয়, কেবল মেঘের বৃষ্টি ছিল। মেহেরিন আর কিছু বলতে পারে না, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রাস্তার গালে হাত রাখে, চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজন। একটা অভিমান গাল বেয়ে পড়ে, এক টুকরো ভালোবাসা গড়ে ওঠে। ছাদটা নিস্তব্ধ, চাঁদের আলো পড়ে আছে মেহেরিনের মুখে, চোখে মুখে অভিমান আর ঘুম না আসার ক্লান্তি। তার ঠিক সামনে এসে দাঁড়ায় রাজ। দূরত্বটা আর 1 ফুটও নয়, এতটাই কাছে যে রাজের নিঃশ্বাস লাগে মেহেরিনের গালে। মেহেরিন একটু চমকে ওঠে। রাজের এত কাছে আসায় অস্বস্তিতে পড়ে যায়, ভাগতে চায়, কিন্তু পা যেন পাথর। হাতটা বুকের কাছে এনে চোখ বন্ধ করে নেয়। অভিমান, ভয়, লজ্জা আর কিছু একটার জন্য, কিন্তু রাজ কিছুই করে না। সে মেহেরিনকে ছয় না, ছুঁয়ে দেওয়ার মতো সাহস করে না। সে গভীরভাবে তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে পেছনে গিয়ে ছাদের দরজা বন্ধ করে দেয়। হাওয়াটা বন্ধ হয়ে যায়, রাতটা হয়ে ওঠে আরও গাঢ়। মেহেরিন চোখ খুলে তাকায়, রাস্তার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে। চোখে লজ্জা নেই, আছে এক ধরনের নরম গর্ব, যে গর্ব ভালোবাসার, শ্রদ্ধার। রাজ ধীরে ধীরে বলে, তোমার চোখ বন্ধ করে নেওয়া মানে আমি বুঝি না যে তুমি কেমন ভয় পাও। তোমার কাছে আসা মানে ছোঁয়া নয়,
তোমার পাশে দাঁড়ানো মানে তোমার রাগ বোঝা, তোমার চোখের জল ধরে রাখা, আর তোমার নীরবতায় নিজের নাম খোঁজা। মেহরিন কিছু বলে না, তার চোখে জল চিকচিক করে। রাজ একটু এগিয়ে আসে, কিন্তু ছয় না, শুধু বলে, তুমি যদি অনুমতি দাও আমি চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকব, না ছুঁয়ে, না দাবি করে, শুধু তোমার সামনে, তোমার অভিমান ভাঙা অবধি। মেহরিনের ঠোঁটে এক বিন্দু কাঁপুনি, চোখে জমে থাকা জলটুকু ঝরে পড়ে। রাজ ধীরে বলে, তুমি চাইলে আমি চলে যাব, তবে যাওয়ার আগে শুধু বলো, তোমার হৃদয়ে এখন আমার জন্য এখনও একটু জায়গা আছে তো? মেহরিন চুপ, কিছু বলছে না। আসলে ও কিছু বলতে পারছে না, সব কথা যেন কণ্ঠনালীতেই আটকে গেছে। ছাদটা আবারও নীরব হয়ে যায়। তারা দুজন দাঁড়িয়ে থাকে এক নিঃশব্দ আবেগের ভেতর, যেখানে ভালোবাসা বলে না, কিন্তু বুক জুড়ে বাজে। ছাদের বাতাসে এখনও রাজের কণ্ঠ ভেসে বেড়াচ্ছে। আই এম সরি, আর ইউ না, অনেকগুলো সরি। আমার বলা উচিত ছিল, আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাবে। আমি আসলে তোমাকে চমকে দিতে চেয়েছিলাম, জানি না কেন ভাবিনি তুমি রেগে যাবে। মেহরিন ধীরে এগিয়ে আসে, চোখে আগুন, তার মুখে কথা নেই, চোখ জ্বলছে। তারপর ঠাস করে একটা চড় মারে রাজের বাম গালে। রাজ চমকে ওঠে, কিন্তু মুচকি হেসে বলে, এটাই বুঝি সেই অভিমান পর্বের ট্রেলার? মেহরিন থামে না, আর একটা ঘুষি একেবারে বুকের মাঝে, আরও কয়েকটা থাপ্পড়, হালকা কিন্তু রাগে ঠাসা। আপনি খুব খারাপ, খুব 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 খারাপ। আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছেন। আপনি জানেন কত কষ্ট পেয়েছি আমি? আপনি আমার সামনে না এসে আড়ালে ছিলেন। আমি ভাবতাম আপনি ব্যস্ত। আমি কেঁদেছি, কষ্ট পেয়েছি। মেহরিন কাঁপতে কাঁপতে বলতে থাকে। রাজ তখন হাত দুটো বাড়িয়ে মেহরিনকে জড়িয়ে ধরে। শুরুতে মেহরিন সরে যেতে চায়, কিন্তু রাজ শক্ত করে ধরে রাখে। তার কণ্ঠে নরম সুর, তুমি কাঁদলে আমি মরব। তোমার চোখের জল মানেই আমার বুক খালি। তুমি মারো, আমি হাসব। তুমি যদি এভাবেই ভালোবাসো তাহলে আমি 1000 বার মার খাবো। মেহরিন ধীরে ধীরে থেমে যায়, চোখ ভেজা, গাল নরম, বুকের মাঝে রাজের ধরফর ধরফর শব্দ। রাজের কণ্ঠ আবার জড়িয়ে ধরে, এই বুকটা শুধু তোমার জন্য, তোমার রাগের, তোমার কান্নার সঙ্গী, আর তোমার চুপ করে থেকে আমাকে তুচ্ছ করে দেওয়া সব কিছুতেই আমি আছি। মেহরিন চুপ, কিছু বলছে না, শুধু চোখের পানি ফেলছে নীরবে। তার মাথাটা রাজের বুকে এসে ঠেকেছে, আর রাজ নিজের কপালটা রাখে মেহরিনের চুলে। ছাদে তখন নীরবতা, চাঁদের আলোয় একজোড়া হৃদয় একসাথে নিঃশ্বাস নিচ্ছে। নতুন এক শুরু, নতুন এক মুহূর্ত, যেখানে ভালোবাসার ভাষা শুধু স্পর্শ আর চোখের ভেতর। ছাদের কোনায় একপাশে বসে আছে রাজ মেহরিন। সামনের আকাশে তারারা জ্বলছে, কিন্তু রাজের চোখ শুধু মেহরিনেই আটকে আছে। চারপাশে হালকা বাতাস, নীরবতা আর ধুকপুক ধুকপুক হৃদস্পন্দন। রাজ ধীরে বলে, খুব কষ্ট পেয়েছ তাই না? মেহরিন কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে বলে, অনেক। রাজ মুচকি হেসে মেহরিনের দিকে একটু এগিয়ে এসে বলে, সরি ম্যাডাম, আর এমন হবে না। আপনার চোখের জল মানেই আমার পৃথিবীটা ঝাপসা। মেহরিন মুখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ঠোঁটে এক চিলতে হাসি। তবুও সে বলে, আপনার ওপর আমার রাগ বেশিক্ষণ থাকে না, তাই বারবার আপনি। রাজ হঠাৎ মৃদু কণ্ঠে বলে ওঠে, তুমি অভিমান করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো লাগে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো লাগে। তুমি চোখ ফিরালে আমার দিনগুলো কেবল আধারে হাঁটে। তুমি কাঁদলে আমি মরতে মরতে বাঁচি। তুমি হাসলে আমি নতুন করে বাঁচতে শিখি। মেহরিন হঠাৎ গম্ভীর মুখে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে পেছনে ফিরে যায়, 1 পা 2 পা, তারপর হঠাৎ এক ঝটকায় ছুটে যায় দূরে। লজ্জায় গাল লাল। আর রাজ পেছন থেকে বলে, আরে ম্যাডাম, লজ্জা কিসের? কবিলোক তো কবিতাই বলবে। তবুও তার গলায় এক টুকরো মায়া। ঠিক সেই সময় ছাদের দরজাটা খোলে, আর ভেতরে পড়ে যায় 2 বালিকা সেনা, মেহেবুবা আর চুমকি। চুমকি পড়ে গিয়ে বলে, উফ আমার কোমর। এই, আমি বলেছিলাম ওরা নিশ্চিত ছাদে আছে। আর মেহেবুবা মুখ গম্ভীর করে বলে, আমি তো শুধু কবি সাহেবের প্রেম আর মেহুর অভিমান দুটো দেখতে এসেছিলাম। এবার দেখলাম কবিতা সেশনও চলছে। বলেই উঠে দাঁড়ায় 2 জন। তারপর 2 জন হেসে গড়িয়ে পড়ে। মেহরিন লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢাকে। রাজ একটু এগিয়ে এসে হেসে বলে, আমার প্রিয় দর্শকরা উপস্থিত, তাহলে এবার নাটকের বিরতি। মেহরিনের চোখ মুখ লাল, লজ্জা আর রাগ একসাথে মিশে ছুটে বেরিয়ে গেল ছাদ থেকে। ওর ওড়না বাতাসে একটু উড়ল, আর রাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহেবুবা হালকা হাসি নিয়ে বলে উঠল, জিও কবি সাহেব, আজ সত্যিই বুঝলাম কবিতার কলম প্রেমের ছোঁয়া পায়। তার কণ্ঠে ছিল একরাশ মজা আর খুশির সুর। চুমকি পিছন থেকে একটা ভাঙা হাসি দিয়ে বলল, দুলা ভাই, আপনি তো দেখি একদম সিনেমার হিরো।
বাকি আছে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক। রাজ একটু নাক সিটকিয়ে বলে, তোমরা দুজন একসাথে হওয়া মানেই আমার সর্বনাশ। একজন ঠেলা দেয় আর একজন ধাক্কা খায়। আর আপনি তো বেচারা, আমার বেস্ট ফ্রেন্ডটাকে মিষ্টি মিষ্টি কথা বলিয়ে কাঁদিয়ে দিলেন, আর এখন শো অফ করছেন। চুমকির চোখে ঝিলমিল দুষ্টুমি। রাজ চোখ কুচকে হেসে বলে, আমি শো অফ করি না শালিকা সাহেবা, আমি তো প্রেমিক, কবিতায় কথা বলি আর অনুভবে বাজাই। আপনার বেস্ট ফ্রেন্ডটা একটু বেশি স্পেশাল কি না? চুমকি নাটকীয় ভঙ্গিতে বলে, ও মাই গড, এত প্রেম! আপনার এই প্রেমে তো ঝাঁপ দিতে ইচ্ছে করছে। রাজ ভ্রু তুলে বলল, না না, তোমার ঝাঁপ যদি আমার ওরিওনা দেখে তাহলে তো আমাকে সত্যিকারে কবরে পাঠিয়ে দেবে। মেয়ে মানুষ তার শখের পুরুষের বেলায় খুব পজিটিভ। আমি ভাই বিয়ে না করে বাচ্চার বাবা না হয়ে কবরে যেতে চাই না। এই বলেই তিনজন হেসে ওঠে। দূরে কোথাও দরজা বন্ধ হওয়ার শব্দ। হয়তো মেহেরিন এখনও লজ্জায় মুখ গুজে রেখেছে। কেটে গেছে 2 দিন। রাজ মেহেরিনের সম্পর্ক আগের থেকে আরও একটু সহজ হয়েছে। সকালটা যেন রঙিন হয়ে উঠেছে জমিদার বাড়িতে। বড় ডাইনিং টেবিলে সবাই একে একে জড়ো হয়ে বসেছে। গরম গরম লুচি, মুরগির মাংস, পায়েস, ডিম ভাজি আর জাহানারা বেগমের হাতে বানানো নারকেলের নাড়ু, আরও নানা জাতের খাবার রাখা টেবিলে। খাওয়া আর গল্পে তুমুল ব্যস্ত সবাই। জাহানারা বেগম খেতে খেতে হঠাৎই বললেন, এই লাবিবটা ছোট্টবেলায় একখানা বলদ আসিল। একবার কি করছে জানো? আম চুরি করতে গিয়া গাছত থেকে পড়া গেছিল। চুরি করতে গেছে, কিন্তু কার গাছ হেডাই জানতো না। না যাই না নিজেদের গাছের আম চুরি করছে বলদ। এখন শুনি এই বলদ মালয়েশিয়ার থাকত। লাবিব হাতে কফির মগ নিয়ে বলে উঠল, উফ দাদিমা, সে তো শৈশবের ভুল। আর আমি চোর হলেও সৎ ছিলাম, নিজেদের জিনিস চুরি করতাম, অন্য কারো তো আর করতাম না। আর এখন আমি পুরোপুরি চালাক হয়ে গেছি। মেহবুবা ঝট করে বলল, হ্যাঁ, এতদিন শুনতাম চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন দেখি চুরি করলে বলদ থেকে চালাক হওয়া যায়, তাই না? সবাই হেসে ওঠে। লাবিব চোখ কুচকে তাকায়, তুমি না লেদা বাচ্চা, না একদম বাদর। চুমকি বাটির ঢাকনা তুলে হেসে বলল, ওই বাদরের খেলা তো টেবিলেই শুরু হলো দেখি। আর এই ফাঁকে রাজ আর মেহেরিনের চোখাচোখি হয়। রাজ হালকা হাসে, মেহেরিন চোখ ফিরিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি খেলে যায়। তখনই পাশ থেকে মাহির কাঁটা চামচ নামিয়ে বলে, সবাই দেশ বিদেশে ঘুরতে চায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই। আর আমার বড় বোনের স্বপ্নের রাজ্য সাজেক। এক মুহূর্ত স্তব্ধ, তারপর হেসে ওঠে সবাই। চুমকি বলে, স্বপ্ন যদি পাহাড়ে হয় তবে সেটা তো ভীষণ রোমান্টিক আর সিনেম্যাটিক। মেহেরিন অপ্রস্তুত হয়ে যায়, গালটা লাল। রাজ হালকা করে নিজের কফির কাপটা তুলতে তুলতে ভাবছে, তোমার স্বপ্ন যদি সাজেক হয় ম্যাডাম, তাহলে এবার সাজেকেই নিয়ে যেতে হবে। যতই হোক, ম্যাডামের স্বপ্নের জায়গা বলে কথা। তখনই মেহেরিন মাথা উঁচু করে বলে, আমি ঠিক দেশ বিদেশের চমকদার জায়গা ঘুরে মজা পাই না, আমার বরং পাহাড়, ঝর্ণা, মেঘ এইগুলোই টানে। সাজেকের ভোরের মেঘ, বিকেলের রোদ আর সন্ধ্যার লাল আলোয় ভেজা পাহাড়, ওখানে গেলে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। তার গলা যেন একটু কাঁপে। সেই অনুভব এতটাই সত্যি যে টেবিলে মুহূর্তে নিস্তব্ধতা নামে। রাজ তার দিক থেকে ধীরে মাথা তোলে, চোখে একটুখানি আলোর ঝিলিক। হেসে উঠে বলে, আচ্ছা মামু, আমি যদি বলি মেহেরিন যেখানেই যেতে চায় আমি ওদের সবাইকে ঘুরে নিয়ে আসতে চাই, আপনি কি অনুমতি দেবেন? আকরাম চৌধুরী চায়ের চুমুক থামিয়ে তাকান, মৃদু হেসে বলেন, তুমি বুঝদার ছেলে, আর এখন তোমাদের ঘোরাফেরার সময়। যেতে চাইছো যাও, তবে ওদের নিরাপত্তা তোমার দায়িত্ব। আর ফিরোজ ভাইকে জিজ্ঞেস করে নিও তার অনুমতি আছে কিনা। রাজ সম্মান দিয়ে মাথা ঝাঁকায়, অবশ্যই মামু। রাজ এবার ফিরোজ মির্জাকে বলে, আঙ্কেল, আপনি কি অনুমতি দেবেন মেহেরিন, চুমকি, মেহবুবা আর মাহিরের যাওয়ার? ফিরোজ মির্জা সবার দিকে একবার তাকায়, সবার মুখে খুশির ঝলক দেখে বললেন, ওরা যেতে চাইলে যাবে, আমার কোনো প্রবলেম নেই, ওরা সবাই এখন বড় হয়েছে। ফিরোজ মির্জার কথাই সবাই খুশি হয়, কিন্তু একপাশে বসে থাকা মালিহা মির্জা তখন মুখ একটু গম্ভীর করে বলে ওঠেন, এতগুলো মেয়ে অত দূর যাবে, তাও রাত থাকবে বাইরে, ওদের না গেলে হয় না? ফাইজা চৌধুরী বললেন, যাক না ভাবি, বাচ্চাগুলো একটু ঘুরে আসুক। চুমকি একটা চুমু দিয়ে বলে, ও মামনি, আমরা যাই না প্লিজ, আমরা বাচ্চা না যে হারিয়ে যাব। আমরা একদম দুষ্টুমি করব না, যাই না মামনি, প্লিজ প্লিজ। মেহবুবা মুচকি হেসে হাত জড়ায় মায়ের কাঁধে, মা প্লিজ না করো না, আমরা সবাই একসাথে যাব, অনেক মজা হবে, রাজি হয়ে যাও না প্লিজ। মাহির ওইদিকে গলা ফাটিয়ে একটু টেনে বলে, ও মা, তুমি যদি রাজি না হও আমরা এক্ষুনি অনশনে বসবো। আমাদের মতো এত কিউট বাচ্চাগুলোকে তুমি কষ্টে দেখতে পারবে বলো? আমাদের কথা বাদ দাও, রাজভাইকে দেখো কি অসহায় মুখ করে তাকিয়ে আছে, রাজভাইয়ের এই দুঃখী মুখ পানে তাকিয়ে অনুমতি দিয়ে দাও প্লিজ। সবাই হেসে ওঠে। রাজ চোখ কুচকে বলে,
শালা নাটকবাজ, এত চালাকি। জাহানারা বেগম সবার হট্টগোল দেখে মাথা নাড়িয়ে বললেন, মালিহা রাজি হইয়া যাও, রাজ তোমার খালুর মতন ঠান্ডা মাথার, মাইয়াগুলার বাড়তি খেয়াল রাখবো। সবশেষে অনেক টানাটানির পর মালিহা মির্জা হাল ছেড়ে বললেন, আচ্ছা আচ্ছা, তবে একটা শর্ত, সবার ফোন চালু থাকবে, আর 1 মিনিট দেরি হলেও খবর দিবে। চুমকি সঙ্গে সঙ্গে বলে, ওকে ডান মামুনি। হাসির ফাঁকে রাজ মেহেরিনের দিকে একবার তাকায়। মেহেরিন চুপচাপ তাকিয়ে থাকে জানালার বাইরে। ওর চোখে তখন সাজেকের পাহাড়ের সবুজ আর একটা নতুন রঙের স্বপ্ন, আর ভাবছে কত সহজেই সবাইকে রাজি করিয়ে ফেলল রাজ। জাহানারা বেগম লুচি ছিঁড়ে খেতে খেতে বললেন, আগের দিন আমরা যখন বেড়াতে যাইতাম খালি গরুর গাড়ি আর হাঁটা লাগতো, এখন তো গাড়ি বিমানে ঘোরে, আরও কত কি। চুমকি চট করে বলে ওঠে, দাদি গরুর গাড়িতে আমরাও যেতে রাজি, যদি কেউ কবিতা পড়ে শোনায়, তাই না রে মেহু? মেহেরিন হেসে চুমকিকে চিমটি কাটল। রাজ হালকা হেসে পাশে বসা মেহেরিনের দিকে তাকালো, কিন্তু মেহেরিন চোখ নামিয়ে নিল। জাহানারা বেগম ভ্রু কুচকে বললেন, ওই সাজেক মাজেক বলে কি জায়গা, পাহাড়ে গিয়ে আবার পড়বি কুয়াই, সাবধানে থাকবি সেমরিরা। মেহবুবা হেসে বলল, দাদি আপনি চিন্তা করবেন না, পাহাড়ে ওঠার আগেই আমরা স্পেশাল লাঠি নিয়ে উঠব। সবার হাসাহাসি শুরু হয়ে যায়। লাবিব বলল, তো আমাদের সাজেক প্ল্যান ফাইনাল তো, তাহলে আজ রাতেই যাওয়ার ব্যবস্থা করে ফেলি, কি বলো সবাই? সবাই ইয়াহু বলে চিৎকার করে ওঠে। মেহেরিন চোখ নামিয়ে ছোট্ট করে হাসল। রাজ মনে মনে ভাবল, ম্যাডাম আপনার সাজেক যাওয়ার স্বপ্ন এবার সেটা সত্যি হবেই। বাড়ির চারপাশ যেন গুনগুন করে গাইছে। সাজেক যাওয়ার আনন্দে সবার চোখে মুখে একরাশ উচ্ছ্বাস, যেন একটা নতুন অভিযানে বেরিয়ে পড়ার অপেক্ষা। ডাইনিং রুম থেকে শুরু করে বারান্দা, কেউ কোথাও স্থির নেই। কেউ জামা গোছাচ্ছে, কেউ সানগ্লাস খুঁজছে, কেউ আবার ব্যাগের চেন টেনে টেনে চেক করছে সব ঠিক আছে কিনা। আজ রাতেই ওরা রওনা দেবে বলে সকাল সকাল সবাই শপিংয়ে গিয়েছিল। সবার প্রয়োজনীয় জিনিস সামগ্রী সব কিনে এনেছে। মেহেরিন নিজের ঘরে ব্যাগ গোছাতে ব্যস্ত, আর তার পাশে চুমকি আর মেহবুবা ঠিক সেই চিরচেনা দুষ্টু মুডে। এই শোন, সাজেকে যদি ঝড় বৃষ্টি হয় তখন তুই রাজভাইয়ার কাঁধে ভর করে পাহাড়ে উঠবি না তো? চুমকি হাসতে হাসতেই বলে। মেহবুবা হেসে যোগ দেয়, তখন রাজভাই বলবে, ম্যাডাম মেঘে ভেজার আগে একটা কবিতা হোক না। মেহেরিন মুখ ফুলিয়ে বলে, তোরা দুজন চুপ করবি, তোদের কি আমার পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই? চুমকি সঙ্গে সঙ্গে বালিশ ছুঁড়ে মারে মেহেরিনের দিকে। আচ্ছা বল, ব্যাগে পারফিউম নিয়েছিস তো? রাজভাই নাকি ফ্রেশ ঘ্রাণ পছন্দ করে। চুমকি বলে মেহেরিন এবার উঠে ওকে ধাওয়া করে। ঘর জুড়ে শুরু হয় দৌড়াদৌড়ি আর বালিশ যুদ্ধ। মাঝে মাঝে হাসির ফোয়ারার মতো আওয়াজ, আর মাঝে মধ্যে খিলখিল করে গড়িয়ে পড়া ফ্লোরে। মেহবুবা হেসে হেসে বলে, এভাবে ব্যাগ গোছালে না সাজেক না, আমরা সরাসরি গোপালগঞ্জ পৌঁছে যাব। চুমকি তখন হঠাৎ দাঁত কেলিয়ে বলে, আরে যদি সাজেক গিয়ে রাজভাই কবিতা পড়ে, পাহাড়ে হারানো এক মন ভোলা মেয়ের নাম মেহরিন। এবার মেহরিন নিজেই হেসে ওঠে, মুখ লাল, চোখ ভেজা, কিন্তু মনে খুশির ঢেউ। সাজেকের স্বপ্ন, পাহাড়ের মেঘ, আর কে জানে রাজের চাহনিতে লুকিয়ে আছে নতুন কোনো অধ্যায়। রাতের নরম আলোয় গাড়িগুলো দাঁড়িয়ে। সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে আর কয়েক মিনিটের মধ্যেই। সবার মাঝেই উত্তেজনা আর হৈহুল্লোড়ে ভরা একটা উৎসব মুখর পরিবেশ। 2টো গাড়ি ঠিক করা হয়েছে, দুটোই বেশ আরামদায়ক এসইউভি। প্রথম গাড়িটা রাজ নিজেই চালাবে। সামনে বসেছে মেহরিন, তাদের পেছনের সিটে চুমকি আর আরফা, 3 জন টুকটাক হাসাহাসিতে মেতে আছে। আর দ্বিতীয় গাড়ি ড্রাইভিং সিটে লাবিব, তার পাশে বসে আছে মেহবুবা, যাকে লাবিব সযত্নে ম্যাডাম বলে ডেকে ডেকে মুখে ছানা তুলে ফেলেছে। পেছনের সিটে আরশ মাহির একদিকে হেলান দিয়ে জানালায় তাকিয়ে আছে। মাঝে মাঝে সবার কথাই হেসে উঠছে। গাড়িতে উঠেই চুমকি বলল, এই দেখ, মেহরিন আপা রাজভাইয়ের পাশে বসেছে। সাজেক যাওয়ার আগেই রোমান্টিক সাজেক শুরু হয়েছে। তারপর আবার হেসে বলে, সামনের পাহাড়ের রোমান্সের চেয়ে আগে যারা বসে আছে তাদের রোমান্সই আগে দেখি। আরশ জানালার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, এই ট্যুরটা মনে হয় ভ্রমণ না, প্রেম ভ্রমণ হবে। রাজ হালকা হাসে। মেহরিন একটু মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ঠোঁটের কোণে লুকানো একটা হাসি যেন ধরা পড়ে যায়। সবার কাছে বিদায় নিয়ে 2টা গাড়ি একসাথে ধীরে ধীরে চলতে শুরু করে অজানার পথে, পাহাড়, মেঘ আর ভালোবাসার এক নতুন অধ্যায়ের দিকে। সাজেক যাওয়ার পথটা যেন শুধু মেঘ, পাহাড় আর আনন্দে মোড়া এক স্বপ্নযাত্রা। গাড়ির জানালা দিয়ে উকি দিচ্ছে দূরের সবুজ পাহাড়, মাঝে মাঝে মেঘ এসে গা ছুঁয়ে যাচ্ছে। প্রথম গাড়িতে রাজ মাঝে মাঝে মেহরিনের দিকে তাকায়। মেহরিন নিজের মনেই মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছে, কিন্তু রাজের চোখের কোণা থেকে সেই মুগ্ধতা অচেনা থাকে না। চুমকি আরফা কখনো গান গায়, কখনো গল্প করে। হঠাৎ হঠাৎ এমন হাসির ফোয়ারা ফাটে যে গাড়ি আনন্দে ভেসে যায়।
পেছনের গাড়িতে মেহবুবা হেডরেস্টে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলেও লাবিব হালকা মিউজিক বাজিয়ে দিচ্ছে। আরশ জানালায় হাত রেখেছে, যেন নিজের ভাবনার মধ্যে হারিয়ে আছে। আর মাহির একটু পরপর এটা সেটা বলে সবাইকে হাসাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ ওরা সাজেক পৌঁছে যায়। পাহাড়ের কোলে ঘেরা রিসোর্ট, ছাউনি ঘেরা ছিমছাম কাঠের কটেজগুলো যেন ছবির মতো সাজানো। চারিদিকে কুয়াশা, বাতাসে মেঘের গন্ধ, আর নীরব এক সৌন্দর্য। সবাই যেন থমকে যায়। মেহেরিন নিঃশ্বাস টেনে বলে, ইস, এমনটা কল্পনাও করিনি। মনে হচ্ছে যেন আকাশের মধ্যে এসে পড়েছি। চুমকি আরফাকে নিয়ে ছুটোছুটি করছে। মাহির আরশ একসাথে রিসোর্টের উঠোন ঘুরে দেখছে। রাজ শুধু দাঁড়িয়ে মেহেরিনের মুগ্ধতা উপভোগ করছে। মেহবুবা রুমে ঢুকে বলল, এই ট্যুরে কেউ প্রেম না করলে আমি অবাক হব খুব। চুমকি হেসে বলে, তাহলে আপনি রাজি আছেন ম্যাডাম? সবাই হেসে ওঠে। হালকা ঠান্ডা, কুয়াশা, পাহাড়ের নীরবতা আর প্রিয়জনের উপস্থিতি। সাজেকের প্রথম দিন যেন এক নিঃশব্দে ভালোবাসার রঙে ভরে উঠেছে। সাজেকের রিসর্টে পৌঁছানোর পর এক একজন এক একভাবে হারিয়ে গেছে সৌন্দর্যে। সবাই ঘরে ঢুকে একে একে ফ্রেশ হয়ে নেয়। গরম গরম ভাত, দেশি মুরগির ঝোল, টাটকা সবজি আর ইলিশ মাছ দিয়ে সাজানো হয় দুপুরের খাবার। পাহাড়ে এসেও যেন ঘরের স্বাদ। সবাই মিলে খেতে খেতে চলছে হাসি ঠাট্টা। চুমকি মুখ ভরে খেতে খেতে বলে, এই খাওয়া শেষ হলে আমি বিছানা ছাড়া আর কিছু চিন্তাই করতে পারছি না। মাহির হেসে বলে, তুই না ঘোড়ার মতো না খেয়ে মানুষের মতো খা। বিছানার কথা ভাবিস, আবার ঘুরতেও চাইবি। মেহবুবা বলে, সবাই একটু বিশ্রাম নাও, বিকেলের আলো পড়লে বের হব। সাজেকের বিকেল না দেখলে সাজেক দেখা অপূর্ণ থেকে যাবে। একটু পর সবার রুমে নিস্তব্ধতা। কেউ বিছানায় শুয়ে বিশ্রামে, কেউ জানালায় দাঁড়িয়ে পাহাড় দেখে, কেউ শুধু নিঃশ্বাসে মিশিয়ে নিচ্ছে নতুন জায়গার গন্ধ। বিকেল পড়তেই মেহেরিন চুপি চুপি চুমকিকে বলে, চল বের হই, মনটা খুব টানছে ওই পাহাড়ের দিকে। একটু পরই সবাই রুম থেকে ব্যাগ আর হুডি নিয়ে বের হওয়া শুরু হয়। রাজ, লাবিব, আরশ, মাহির সবাই রেডি। আরফা কানের দুল ঠিক করে বলল, আজকে ছবি তুলে ইনস্টা ভরিয়ে দেব। সাজেকের বিকেলের হাওয়ায় ওরা হাঁটবে পাহাড়ি পথে, মেঘের ছায়া আর সূর্যের ঝিলিমিলে ঢাকা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে। বিকেলের রোদটা তখন পাহাড়ের গায়ে গায়ে সোনালি চাদর হয়ে বসে আছে। চমৎকার একটা হাওয়া বয়ে যাচ্ছে। পাতার ফাঁকে ফাঁকে রোদের রেখা পড়েছে। সবাই ছবি তুলতে ব্যস্ত। কেউ কেউ হাঁটছে, কেউ বা বসে পাহাড়ের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। চুমকি আর মেহবুবা তো একরকম ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছে। আরফা মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে পাহাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রাজের একটা ক্যান্ডিড ছবি তুলে ফেলল আর বলল, কট ইউ মিস্টার তালডাক? রাজ হেসে বলল, এ হাইটের মানুষ ক্যান্ডিডই ভালো আসে। ওইদিকে মেহেরিন একা একা একটু দূরে দাঁড়িয়ে পড়েছে। সামনে শুধু সবুজ পাহাড় আর দূরে ছুটে চলা মেঘ। ওর চুলগুলো হাওয়ায় উঠছে, চোখে এক ধরনের ভাবুকতা। রাজ বুঝতে পারে এই মুহূর্তে মেহেরিন একা থাকতে চায় না। ও চুপচাপ পেছনে এসে দাঁড়ায়, কোনো শব্দ না করে মেহেরিনের পাশে দাঁড়িয়ে থাকে। মেহেরিন ধীরে ধীরে বলে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে থেকেও মনটা কেন জানি কেমন কেমন করছে। রাজ ধীরে বলল, মন খারাপ হলে এমন জায়গাগুলোকে আর বেশি সুন্দর লাগে না, কিন্তু পাশে কেউ থাকলে সব কিছু ঠিক হয়ে যায়। মেহেরিন মুখ ফিরিয়ে চুপ করে তাকায় ওর দিকে। রাজ ওর দিকে না তাকিয়ে বলে, এই পাহাড়, এই আলো, এই হাওয়া, সব কিছুর মধ্যে যদি কিছু একটাকে বেছে নিতে বলা হয়, আমি বলবো তোমার পাশে দাঁড়িয়ে থাকা। মেহেরিন লজ্জায় চোখ নিচু করে, ওর ঠোঁটের কোণে হাসি। ঠিক তখনই পেছন থেকে চুমকির চিৎকার, মেহেরিন, রাজ ভাইয়া, এক্ষুনি এসো, সূর্য ডুবতে শুরু করেছে, আমাদের গ্রুপ ফটো তুলতে হবে। মেহেরিন ঘুরে দাঁড়াতেই রাজ হালকা গলায় বলে, ম্যাডাম, সূর্য তো রোজই ডোবে, কিন্তু আজকের সূর্যটা একটু অন্যরকম। মেহেরিন রাজের বাহুতে একটা থাপ্পড় মেরে হেসে দৌড়ে চলে যায়। রাজ পেছনে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সেই হাসিটাই ছিল তার সবটুকু রোদ। সূর্য ডুবে গেছে, পাহাড়ের গায়ে গায়ে নেমে এসেছে গাঢ় লাল অন্ধকার। চারপাশে হালকা কুয়াশা, বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ছোঁয়া। পাহাড়ের ঢালে খোলা জায়গায় একটা ছোট্ট ক্যাম্পফায়ার জ্বলছে, তার চারপাশে গোল হয়ে বসে আছে সবাই। চুমকি বলল, এইরকম ক্যাম্পফায়ারে গান না হলে হয়? লাবিব, শুরু করো। লাবিব গিটারে টুংটাং করে একটা সুর তোলে, তারপর গাইতে শুরু করে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। চারপাশটা মুহূর্তেই শান্ত হয়ে যায়। সবাই গানের মধ্যে ডুবে যায়। আরশ পেছন থেকে গলা মেলায়, আর আরফা টুকটাক বাজায় কাঠের টুকরো দিয়ে তাল। মেহেরিন ধীরে ধীরে সুরে ভাসে, ওর চোখে জলজলে আলো, মৃদু হাওয়ায় চুল উঠছে। রাজ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে, কিছু বলে না, শুধু ওর চোখ বলছে, এই মেয়েটাকে নিয়েই আমার পৃথিবী। চুমকি চুপি চুপি মাহিরকে বলে,
তোর বোন তো দেখি পুরাই রাজের কবিতা হয়ে গেছে। মাহির হেসে বলে, হ্যাঁ, কিন্তু কবিতা পড়ার অনুমতি এখনও আমি দেইনি। সবার মাঝে চমৎকার একটা হাসি ঠাট্টা, গল্প আর গান চলতে থাকে। হঠাৎ চুমকি বলে, আচ্ছা, সবাইকে একটা করে কথা বলতে হবে। সাজেকে এসে তোমার সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? আর তখনই রাজ বলে, আমি বলবো না, আমার সুন্দর মুহূর্তটা এখনও আসেনি, আমি ওটা বানাবো। সবাই উহু উহু করে ওঠে। মেহেরিন কাঁধে একটা চাদর জড়িয়ে হালকা হেসে বলে, এই লোকটা চুপচাপ থাকাই ভালো, বেশি কথা বললে বড্ড ঝুঁকি থাকে। রাজ চোখ টিপ মারে, ঝুঁকি থাকলেই তো ইন্স্যুরেন্স আছে, আমি সব কভার করব ম্যাডাম। রাতটা এভাবেই গান, হাসি আর গল্পে কেটে যায়। কেউ গায়, কেউ ছবি তোলে, কেউ পাথরের উপর বসে আকাশ দেখে। শেষে মেহবুবা বলে, আজকের রাতটা আমরা মনে রাখবো, ঠিক আছে? সবাই একসাথে মাথা নাড়ে। চারিদিকে পাহাড় আর আকাশ মিলেমিশে একাকার, আর তাদের মাঝে দাঁড়িয়ে 7টা প্রাণ হেসে ভালোবেসে জীবনটাকে অনুভব করছে। ভোর 5টা, সাজেকের আকাশে ধীরে ধীরে রং ছড়াচ্ছে। একটা নরম আলো পাহাড়ের গায়ে গায়ে নামছে। চারিদিকে হিমেল বাতাস, কুয়াশা এখনো জড়িয়ে রেখেছে চারপাশ। রাজ চুপচাপ উঠে এসেছে ছাদে, হাতে 2 কাপ কফি। ওর চোখ খুঁজে নেয় মেহেরিনকে। মেহেরিন একা দাঁড়িয়ে আছে রেলিং ধরে। রাজ ধীরে ধীরে পেছনে এগিয়ে গিয়ে একটা কাপ মেহেরিনের পাশে বাড়িয়ে দেয়। মেহেরিন কফির কাপ নেয়, কিছু বলে না, শুধু চোখ তুলে একবার তাকায়। সেই চোখে কুয়াশার চেয়েও নরম কিছু আছে। রাজ হেসে বলে, সাজেকের ভোরটা তোমার চোখে এতটা সুন্দর হবে ভাবিনি। মেহেরিন হালকা হেসে মুখ ঘুরিয়ে নেয়, যেন কিছুই শুনছে না। রাজ আবার বলে, তুমি বলেছিলে না রাতের সাজেক দেখতে ইচ্ছে করে, তাই ভাবলাম ভোরটা একসাথে দেখি, কারণ ভোর মানেই নতুন শুরু। মেহেরিন এবার চুপচাপ দাঁড়ায়। রাজ পাশে এসে রেলিংয়ের গা ঘেঁষে দাঁড়ায়। হালকা বাতাসে দুজনের চুল উঠছে, সময় থেমে গেছে যেন। মেহেরিন হঠাৎ বলে, আপনি এত কাব্যময় কথা কিভাবে বলেন? রাজ মুচকি হেসে উত্তর দেয়, কারো জন্য মনটা কবি হলে কথা তো এমনই হয়ে যায়। মেহেরিন এবার আর কিছু বলে না, কফির কাপটা ধরে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। রাজও চুপচাপ তার পাশে দাঁড়িয়ে থাকে। সেদিনের সূর্য তাদের দুজনের মাঝখানে আর কোনো ছায়া ফেলেনি, শুধু হালকা উষ্ণতা মেখে দিয়ে গেছে সেই নিঃশব্দ ভালোবাসার মুহূর্তে। জায়গা হামহাম ঝর্ণা পয়েন্ট। যদিও এটি মূল সাজেক ভ্যালির মধ্যে পড়ে না, তবে গল্পে একটি কাল্পনিক জায়গা বানানো যাক, যার নাম হবে চন্দ্রধারা ঝর্ণা। একটা পাহাড়ি ঝর্ণা, যেখানে সূর্যের আলো পড়লে পানিতে চাঁদের আলো পড়বে যেন চিকমিক করে। সকাল 9টা বাজে। সবাই ব্যাকপ্যাক রেডি করে। কন্ট্যাক্ট লেন্স, সানস্ক্রিন, ক্যামেরা, স্নিকার্স সব কিছু ঠিকঠাক করে একে একে সবাই নিচে নামে। লাবিব হেসে বলে, চলো বাহিনী, পাহাড় ডাকছে। গাড়িতে বসার পর ওরা পাড়ি দেয় সাজেকের এক গভীর পাহাড়ি এলাকা, যেখানে আছে চন্দ্রধারা ঝর্ণা। এটা এমন এক জায়গা যেটায় স্থানীয় লোকজন বলে ভোরের আলো আর দুপুরের রোদে এর রূপটা পাল্টে যায়। ঝর্ণার ধারে গেলে সময় থমকে যায়। রাস্তা ধরে গাড়ি ছুটছে পাহাড়ের বাঁকে বাঁকে। এক পাশে গভীর খাদ, অন্য পাশে সবুজে মোড়ানো পাহাড়। গাড়ির জানালা দিয়ে বাতাস এসে ওদের চুল উড়িয়ে দিচ্ছে। মেহেরিন একদম জানালার পাশে বসে হালকা হেসে বলে, কি অসাধারণ দৃশ্য, এমন জায়গায় সারাদিন থাকতে ইচ্ছে করে। মেহবুবা বলে, তবে তোকে রেখেই যাই এখানে, আমরা নিচে গিয়ে ফটো তুলব। চুমকি হেসে বলে, আর রাজভাইয়া থাকবে পাহারাদার। রাজ ঠোঁটে এক চিলতে হাসি টেনে মুচকি হেসে বলে, ম্যাডামের পাহারা দিতে আমার কোনো আপত্তি নেই। আরশ আর মাহির সামনে বসে খুনসুটিতে ব্যস্ত। আরফা আর লাবিব হাসতে হাসতে ভিডিও বানাচ্ছে। পাহাড়ি পথ ধরে চলতে চলতে ওরা অবশেষে পৌঁছায় চন্দ্রধারা ঝর্ণার ধারে। ঝর্ণার জল পাহাড় বেয়ে পড়ছে টুপ টুপ করে। আশেপাশে পাথর আর সবুজে ঘেরা এক মায়াবী দৃশ্য। সূর্যের আলো ঠিক জলরাশিতে পড়ছে, যেন চিকিমিকি করছে চাঁদের আলোয়। মেহেরিন চোখ বড় বড় করে বলে, ইস, এর নাম চন্দ্রধারা কেন এখন বুঝলাম। জল তো সত্যিই আলোয় চকচক করছে। রাজ পাশে এসে দাঁড়ায়, হালকা গলায় বলে, তোমার চোখের আলো তো কিছু কম না এই ঝর্ণার সৌন্দর্যের চেয়ে। মেহবুবা চুপচাপ এই দৃশ্য দেখে হাসে। চুমকি আবার রাজকে খোঁচা দেয়, উফ, কবিতার খনি আপনি ভাইয়া। সবাই হেসে ওঠে। তারপর সবাই মিলে ঝর্ণার ধারে বসে, পায়ে জল ছুঁয়ে ছবি তোলে, গল্প করে আর পাহাড়ের নীরবতা ও সৌন্দর্য উপভোগ করে। একটা নিঃশব্দ কিন্তু গভীর বন্ধনের মুহূর্ত তৈরি হয়। ঝর্ণার ধারে যখন বাকিরা কেউ ছবি তুলছে, কেউ পাথরের ওপর বসে পা ডুবিয়ে রেখেছে, ঠিক তখন মেহেরিন একটু দূরে একটা বড় পাথরের ওপর বসে ঝর্ণার দিকে তাকিয়ে থাকে।
তার চুলে বাতাস খেলা করছে, মুখে একরকম প্রশান্তি, কিন্তু চোখে যেন এক গভীর ভাবনা। রাজ ধীরে ধীরে পাশে এসে দাঁড়ায়, কিন্তু চুপচাপ। মেহেরিন কিছু বলে না, শুধু জানে সে পাশে দাঁড়িয়েছে। একটু পরে রাজ বলে, তোমার মনটা ঠিক এই ঝর্ণার মতো আরিও না। বাইরের জলরাশি যতই কোলাহল করুক, ভেতরে কোথাও একটা চিরস্থায়ী প্রশান্তি লুকিয়ে আছে। মেহেরিন রাজের দিকে তাকায় না, কেবল বলে, কিভাবে বোঝেন এত কিছু? রাজ হেসে বলে, ভালোবাসলে মানুষ অনেক কিছুই বুঝতে শিখে যায়। মেহেরিন এবার রাজের দিকে তাকায়, চোখে এক ধরনের কোমল বিস্ময়। রাজ আবার বলে, তোমার সাথে এই নির্জন জায়গায় আসবো এমনটা ভেবেছিলাম ঠিক সেই মুহূর্তে, যেদিন তুমি বলেছিলে রাতের সাজেক দেখতে কেমন হয়। তখন বুঝেছিলাম তোমার চোখে সাজেক মানেই শুধু পাহাড় না, মানে একটা অনুভূতি। আর আমি চাই তুমি সেই অনুভূতি আমার সাথেই খুঁজে পাও। মেহেরিন চোখ নামিয়ে ফেলে, গাল লাল হয়ে ওঠে, তারপর একটুখানি হাসে, কিন্তু তার হাসিতে লজ্জা, প্রশান্তি আর ভালোবাসা সব মিলেমিশে থাকে। ঠিক তখনই পেছন থেকে চুমকির চিৎকার, হাই হাই দেখ, চুমকি তাই স্পাই এসেছে, কবি সাহেব আর ম্যাডামের প্রেমালাপ চলছে। মেহবুবা হেসে চুমকিকে বলে, চুপ করো, দাও ওদের একটু মুহূর্ত, কিন্তু একদম সিনেমার সিন চলছে ওখানে। রাজ হেসে বলে, সিনেমা নয় মহারানীগণ, জীবনটাই গল্প হয়ে গেছে। সবাই মিলে আবার হেসে ওঠে, আর মেহেরিন চুপচাপ রাজের দিকে তাকিয়ে নেয়, একটা গভীর বিশ্বাস নিয়ে। ঝর্ণার ধারে হেসে খেলে সময় কাটানোর পর সবাই মিলে গ্রুপ ছবি তোলার জন্য জড়ো হয়। পাথরের পাশে, ঝর্ণার পেছনে সবুজ পাহাড় আর চারিদিকে পাখির ডাক, একদম স্বপ্নের মতো একটা পরিবেশ। মেহবুবা বলে, ঠিক মতো দাঁড়াও সবাই, আরফা তুই মাঝখানে, মেহুর সামনে বস, রাজভাইয়া একটু পেছনে যাও, ছায়া পড়ছে। লাবিব একটু বিরক্ত মুখ করে বলে, আরে বাহ, আমি কি চুনোপুটি নাকি, আমাকেও মাঝখানে দাও। মেহবুবা চোখ গোল করে বলে, তুমি মাঝখানে দাঁড়ালে পুরো ছবি দেখতে কুয়াশা পড়ে যাবে। মানে আমার হ্যান্ডসাম লুকই তো হাইলাইট, বলেই লাবিব গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে। চুমকি খিকখিক করে হেসে বলে, দুজনের ঝগড়া না হলে দিনটাই অপূর্ণ থাকে। আরশ ফটো তুলছে, আরফা এক হাতে ফোন, এক হাতে সানগ্লাস ঠিক করছে। মাহির আবার ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছে। হঠাৎ পেছনে হোঁচট খেয়ে চুমকি পড়ে যায় ওর ওপর। চুমকি চেঁচিয়ে ওঠে, ওহে নায়ক বাবাজি, ড্রামা কমাও। সবাই একসাথে হেসে ওঠে। ঠিক সেই মুহূর্তে আরশ ছবি তুলে ফেলে, একটা নিখুঁত মুহূর্ত, হাসির, ভালোবাসার আর বন্ধুত্বের গল্প বলা একটা ছবি। রাজ আর মেহেরিন একটু দূরে, দুজনেই হালকা হাসছে। রাজ কানে কানে বলে, এই ছবিগুলো হয়তো ফ্রেমে বাঁধানো হবে, কিন্তু আমার স্মৃতিতে বাধা থাকবে তুমি। মেহেরিন মুখ গোমড়া করে বলে, আর এসব সংলাপ বলবেন না তো, শুধু ক্যামেরার সামনে, বাস্তবে চুপ। রাজ হাসে, তাদের পেছনে আবারও শোনা যায়, আবার ফটো, আরেকটা, সবাই জাম্প করো। এবার রাজ, মেহেরিন, মেহবুবা, লাবিব, চুমকি, মাহির, আরফা, আরশ সবাই মিলে একসাথে উল্লাসে একটা জাম্প দেয়। ঝর্ণার শব্দে মিশে যায় তাদের সেই মুহূর্তের হাসি। দিনের আলো আস্তে আস্তে কমে এসেছে, সাজেকের পাহাড়ি বাতাসে একটা হালকা শীত মিশে গেছে। সবাই যার যার ঘরে একটু রেস্ট নিয়ে বের হতে শুরু করেছে। আকাশের ওপরে রং বদলাচ্ছে, কমলা লাল আর হালকা নীলের এক অপূর্ব মিশ্রণ। চুমকি আর আরফা বাইরে দাঁড়িয়ে সেলফি তুলছে। মাহির আর আরশ মজা করে কার কার ক্যাম্পফায়ারে সবচেয়ে সুন্দর গলা বাজাবে সেই নিয়ে বাজি ধরেছে। কিন্তু মেহেরিন তখনও একটু চুপচাপ, করিডোরের কিনারায় বসে সূর্য ডোবার দৃশ্য দেখছে। চোখে সেই পুরনো স্বপ্নগুলোর রং মিশে আছে। রাজ ধীরে ধীরে এসে পেছনে দাঁড়ায়। ম্যাডাম, আমি ভেবেছিলাম তোমার মুখটা শুধু রোদে ঝলমল করে, এখন দেখছি সন্ধ্যাবেলাতেও আলাদা একটা জ্যোতি আছে। রাজের কণ্ঠে হালকা মজা, কিন্তু চোখে গভীরতা। মেহেরিন হেসে বলে, সন্ধ্যা মানেই তো অন্ধকারের শুরু স্যার, তার আগে একটু আলো জমিয়ে রাখি মনে, বুঝলেন স্যার? রাজ মুচকি হেসে পাশে বসে পড়ে, একটু দূরে, তবুও যেন খুব কাছেই। তোমার ভেতর এত রং থাকে আরিও না, আমি একটা করে খুঁজে নিচ্ছি, যত খুঁজছি তত হারিয়ে যাচ্ছি। মেহেরিন এবার একবার তাকিয়ে থাকে রাজের চোখে। সেই চোখে আজ কোনো দুষ্টুমি নেই, শুধু একরাশ শ্রদ্ধা আর ভালোবাসা। মুহূর্তটা থমকে থাকে নিঃশব্দে। ঠিক তখনই দূর থেকে লাবিবের চিৎকার, কেউ একজন চড়ুই পাখির জোড়াকে বলছে, ক্যাম্পফায়ারে না এলে আমরা গান শুরু করে দিচ্ছি। রাজ উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে বলে, তবে চলুন ম্যাডাম, এবার তো গানের রাত, আর আপনার সঙ্গে আজ আমার প্রথম গান শোনার মুহূর্ত। মেহেরিন একবার একটু ভেবে ওর হাতটা ধরে নেয়, হালকা হাসে। পাহাড়ের কোলে সূর্য তখন পুরোপুরি ডুবে গেছে, কিন্তু একজোড়া চোখে আলো জ্বলছে, নতুন সম্পর্কের আলো। সবার ঠোঁটে হালকা উত্তেজনার হাসি,
গায়ে সোয়েটার বা শাল জড়িয়ে সবাই গোল হয়ে বসেছে কাঠের তৈরি গোল টেবিল ঘিরে। মাঝখানে আগুন জ্বলছে, লাল শিখা নাচছে হাওয়ায় হাওয়ায়। পাহাড়ি ঠান্ডা হাওয়ার মাঝে সেই উষ্ণতা যেন এক আলাদা অনুভূতি। চুমকি গিটার হাতে নিয়ে বলে, তাহলে শুরু করি আজকের মিউজিক্যাল নাইট। আরফা বলে, হ্যাঁ, তবে প্রথমে একটা হালকা প্রেমের গান দাও তো চুমকি, দেখি কার কার মনে ঢেউ তোলে। চুমকি হেসে রাজ আর মেহেরিনের দিকে একবার তাকায়। মেহেরিন চোখ নামিয়ে ফেলে। গান শুরু হয়ে যায়। সবার চোখে তখন আনন্দের ঝিলিক। তুমি রবে নীরবে। চুমকির কণ্ঠে গান যখন ভেসে আসে, রাজ একপাশে বসে মেহেরিনের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। আর মেহেরিন, ওর চোখে তখন অদ্ভুত এক চঞ্চলতা, যেন নিজের অজান্তেই গানটার প্রতিটি শব্দ ওর হৃদয়ে ধাক্কা দিচ্ছে। গান শেষে মাহির বলে, এত প্রেম ভালোবাসা চলছে, কেউ যদি একটু বিয়ে করে ফেলতো তাহলে আমরাও শান্তি পেতাম। পেট পুড়ে খাওয়া দাওয়া, সাথে আমাদের লাইনটাও ক্লিয়ার হতো। লাবিব হেসে বলে, তোর 3 বোন আর আমাদের কবি ভাই তো ধীরে ধীরে ঠিক সেই দিকেই হাঁটছে। মেহবুবা হালকা হেসে বলে, চুপ করে খাবারের দিকে নজর দিন, তা না হলে ঝগড়া লেগে যাবে আবার। লাবিব মুচকি হেসে বলে, তোমার মুখের দিকে তাকিয়ে ঝগড়া করতে মন চায় না, তবে তুমি যা বলবে আমি তাই করব, রাজি। মেহবুবা মুখ ঘুরিয়ে রাখে, কিন্তু গাল লাল। সবাই হেসে ওঠে। চুমকি বলে, ওই ক্যাম্পফায়ারে প্রেম শুরু হলে পাহাড়েও আগুন ধরে যাবে। আরুষ বলে, আগুন তো আগেই ধরেছে, শুধু প্রকাশের অপেক্ষা। লাবিব বলে, মেহবুবা তুমি একটা গান বলবে? মেহবুবা শয়তানি হাসি দিয়ে বলে, আচ্ছা, আমি আপনার জন্য একটা গান গাইব, ওকে? লাবিবের খুশি দেখে কে। মেহবুবা গান গাইতে শুরু করে, গুলিস্তানের মোড়ে বৈশা বন্ধু বেচে পান, ক্যাসেট বাজাইয়া শুনে মমতাজেরই গান, তার সাথে বিয়ের কথা হয়েছে ফাইনাল, সবাই তারে আদর করে ডাকে জয়নাল। গান শুনে লাবিবের মুখটা দেখার মতো ছিল। বেচারা কত আশা করেছিল, আর কি হলো এটা। মেহবুবা 32 পাটি দাঁত বের করে হাসি দিয়ে বলে, কেমন লাগলো? লাবিব রেগে বলে ওঠে, মেহবুবার বাচ্চা, বলেই মেহবুবাকে দৌড়ানি দেয়। মেহবুবা দৌড়ে চলে যায়। লাবিবও ছোটে মেহবুবার পেছনে। এইসব হাসি মজার মাঝে রাজ একটু ধীরে উঠে দাঁড়ায়। ওর হাতে ছোট্ট একটা প্যাকেট। সবার উদ্দেশ্যে বলে, সাজেক আসার জন্য কার সবচেয়ে বেশি কৃতিত্ব জানো? সবাই অবাক হয়। রাজ মেহেরিনের দিকে তাকিয়ে বলে, আমাদের মিস ড্রিমার মেহেরিন। ওর মুখে প্রথম শুনেছিলাম সাজেকের গল্প, তাই আজকের রাতটা ওর নামে উৎসর্গ করা উচিত, কি বলো? সবাই বলে, হ্যাঁ হ্যাঁ। মেহেরিন কিছু বলার আগেই রাজ মেহেরিনের হাতে ছোট্ট একটা কাঠের ব্রেসলেট দেয়, তাতে লেখা স্বপ্ন রং। মেহেরিন এক মুহূর্ত থমকে যায়, চোখে জল চলে আসে, কিন্তু সে আড়াল করে নেয়। রাজ বলে, এটা তোমার জন্য, কারণ এই ট্রিপটা স্বপ্ন রঙে রঙিন হচ্ছে। সন্ধ্যার আলো তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। রিসোর্টের বাগানের এক কোণে গাছগাছালির আড়ালে দাঁড়িয়েছিল মেহেরিন, এক হাতে হালকা শাল, চোখে একটা অস্থিরতা। রাজ বলেছিল 5 মিনিটে আসছি। সেই অপেক্ষার পেছনে ছিল যত্নে লুকানো ভালোবাসা। বাগানের পাশে ছোট্ট একটা ছায়া ঢাকা পাথরের বেঞ্চ, বাতাসে ফুলের গন্ধ আর এক ধরনের অজানা কাঁপুনি। মেহেরিন একটু পিছনে ফিরে দেখে কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে একজোড়া মোটা হাত ওর মুখ চেপে ধরে। মেহেরিন চিৎকার করতে চাইলেও কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। চোখ বড় বড় করে চারপাশে তাকায়। 2 জন লোক, কালো মুখোশ পরা, নিঃশব্দে ওকে টেনে নিয়ে যেতে শুরু করে পাশের গলিপথে। মেহেরিনের শরীর ধীরে ধীরে ঢলে পড়ে, চেতনা হারাচ্ছে। একজন পকেট থেকে বের করেছে একটা ছোট্ট ইঞ্জেকশন। এক মুহূর্তে নিস্তেজ হয়ে পড়েছে মেহেরিনের দেহ। ওরা নিঃশব্দভাবে হেঁটে চলে যায় বাগানের পাশের একটা কালো গাড়ির দিকে। আর ঠিক তখনই রাজ রিসর্টের রিসেপশনে এসে জিজ্ঞেস করে, এখানে একজন ছিল, উনি কোথায়? রিসেপশনিস্ট বলে, উনি তো কিছুক্ষণ আগে বাগানের দিকে গিয়েছিল স্যার। রাজ দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাগানে এসে চারপাশে তাকায়, কেউ নেই। কিছু একটা অস্বাভাবিক ঠেকে তার। বেঞ্চের পাশে মাটিতে পড়ে থাকা একটা সাদা শালের কোনা। রাজের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়, তারপর দৌড়ে ছুটে যায় শালের দিকে। মেহেরিন বলে চিৎকার করে ওঠে রাজ। রাজের তীব্র কষ্টভরা চিৎকারে দৌড়ে আসে চুমকি, মেহবুবা, মাহির, আরফা, আরশ ও লাবিব। কি হয়েছে রাজ ভাইয়া? মেহবুবার কণ্ঠ কাঁপছিল জিজ্ঞেস করতে। মেহেরিন এখানেই ছিল, আমি অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু এখন নেই, কোথাও নেই। রাজের কণ্ঠ ভেঙে পড়ে। চুমকি এক দৌড়ে যায় বাগানের শেষ প্রান্তে। মাহির চোখ বড় বড় করে বলে, আপু তো বলেছিল এখানেই থাকবে। রাজ মাটিতে পড়ে থাকা শালটা হাতে তুলে ধরে, এটা ওর। এক মুহূর্তে পুরো পরিবেশ বদলে যায়। লাবিব তখনই ফোন বের করে কাউকে কল করে বলে, তাড়াতাড়ি লোক পাঠাও, আমার বোনকে কেউ কিডন্যাপ করেছে। রিসোর্টের বাইরে খোঁজ লাগাও, আশেপাশে খোঁজো, সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখো ফার্স্ট। 10 মিনিটের ভেতর কোনো গাড়ি বেরিয়েছে কিনা খোঁজ করো। 5 মিনিটের মধ্যে আমার সকল ইনফরমেশন চাই।
আরশ রাজকে শক্ত করে ধরে। তুই ঠান্ডা হ ভাই, খুঁজে পাবো আমরা। কিন্তু রাজ যেন নিজের শরীরে নেই, চোখে রাগ, ভয় এবং নিজের উপর অপরাধবোধ। আমি 5 মিনিট দেরি করলাম, আর এই 5 মিনিটেই। সে পাগলের মতো ছুটে যায় রিসর্টের আশেপাশে, জঙ্গলের দিকে, রাস্তার দিকে, গেটের পাশে। সবার কণ্ঠ তখন একটাই, মেহেরিন। চুমকি কাঁদতে কাঁদতে বলে, কোথায় গেলি মেহু? কে নিল? আমাদের তো কোনো শত্রু নেই। মেহবুবা আর আরফা কান্না করছে। আকাশে মেঘ জমে আসছে, হাওয়া ভারী হয়ে উঠেছে। আর রাজ দাঁড়িয়ে আছে রিসর্টের গেটের সামনে, নিজের মুষ্টি শক্ত করে চেপে ধরে শুধু একটা কথাই বলছে, আমি খুঁজে আনবো, বের করবই তোমায় আরিওনা। এই রাজের দেহে যতক্ষণ প্রাণ আছে, তোমার শরীরে আমি একটা আঁচড়ও পড়তে দেব না। কিছু সময় নিজেকে সেভ করো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছাবো। আমি শুধু ভালোবাসা জানি না, আমার ভালোবাসার মানুষকে জয় করতেও জানি। কার এত সাহস যে আমার এই রাজ শিকদারের কলিজায় হাত দেয়? ওর কলিজা আমি জঙ্গলের কুকুরকে খাওয়াবো, আই সোয়ার। রাজ যখন মেহেরিনের খোঁজে ঘুরছে, তখন হঠাৎ তার চোখ পড়ে একটি জুতার উপর। এটা মেহেরিনের জুতা। জুতা দেখে রাজের হৃদয় মুচড়ে ওঠে। সে চুপচাপ এগিয়ে যায় এবং সেখানে কিছু দূরে একটা কার্ডও দেখতে পায়। রাজ হাঁপিয়ে হাঁপিয়ে সেটা তুলে নেয়। কার্ডটি খোলার পর রাজ দেখে তাতে কিছু লেখা ছিল, তোমার প্রিয়জনকে আমরা নিয়ে যাচ্ছি, তাকে যদি ফিরে চাও তাহলে আমাদের শর্ত মেনে চলতে হবে। রাজের রাগ তীব্র হয়ে ওঠে, কিন্তু সে বুঝতে পারে যে সময় নষ্ট করা যাবে না। মেহেরিনকে ফিরে পেতে হবে তাকে। মেহেরিনকে ফিরে পেতে তাকে যা করা উচিত তাই করবে। সে অবিলম্বে লাবিবকে ফোন করে। এটা একটা ট্র্যাপ, মেহেরিন আমাদের আশপাশেই কোথাও আছে, কিছু একটা হচ্ছে। সিসিটিভি ফুটেজ চেক কর লাবিব, ফার্স্ট। রাজ তখন নিজে প্রস্তুত হয়ে বলে, চিন্তা করো না আরিওনা, খুব তাড়াতাড়ি তোমার কবি সাহেব তোমার কাছে পৌঁছাবে, বিশ্বাস রাখো। সে আবার একবার চোখ বন্ধ করে মেহেরিনের মুখ মনে করে, যেন তাকে সঙ্গী করার শক্তি পায়। অন্যদিকে ধীরে ধীরে মেহেরিন চোখ খুলতে শুরু করে। প্রথমে ঝাপসা লাগছিল চারপাশটা, মাথাটা কেমন ভারী মনে হচ্ছিল, কপালের পাশে যন্ত্রণা হচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু একটা দিয়ে ওর মুখ চেপে ধরা হয়েছিল। সে চোখ খুলে আশেপাশে তাকায়। একটা ঘর, নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অপরিচিত। দেয়ালে ঝুলানো একটা পেন্টিং, দরজাগুলো বন্ধ, আলো হালকা হলুদ নয়তো ড্রিম লাইট জ্বালানো, একটা গুমোট ভাব। হঠাৎই সবকিছু মনে পড়ে যায়। বাগানে দাঁড়িয়ে রাজের জন্য অপেক্ষা, তারপর হঠাৎ পেছন থেকে কেউ মুখ চেপে ধরে, আর কিছুই মনে নেই। মেহেরিন হঠাৎই আতঙ্কে বিছানা থেকে উঠে বসে, দরজার দিকে ছুটে যায়। সে দরজায় ধাক্কা দেয়, চিৎকার করে ওঠে, কে আছো? দরজা খোলো, আমাকে এখান থেকে বের হতে দাও। কে আছো? আমাকে এখানে কেন আনা হয়েছে? খোলো। তখনই দরজার ওপাশ থেকে একটা মেয়ে আসে, চেহারায় অদ্ভুত রকম শান্ত ভাব। সে হালকা গলায় বলে, ম্যাম আপনি একটু শান্ত হন, স্যারকে খবর দিচ্ছি, উনি আসছেন আপনার সাথে দেখা করতে। মেহেরিন হতবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। স্যার? কে স্যার? কি চাই এই লোক? ভয়ের সঙ্গে জেগে ওঠে একরাশ প্রশ্ন। আর তার মাঝে রাজের মুখটা যেন হঠাৎ মনে পড়ে যায়। একটা শান্তির মতো অনুভূতি হয় বুকের মধ্যে, চোখে অজান্তেই জল চলে আসে। সে ফিসফিস করে বলে, কবি সাহেব তুমি কোথায়? অন্ধকার ঘরে হালকা হলুদ আলো, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। মেহেরিনের বুকের ভেতর ধুকধুক করছে। সে জানে না ঠিক কোথায় আছে, সে জানে না কেন এসেছে, শুধু জানে সে বিপদে পড়েছে। দরজার ওপাশের মেয়েটার কথাগুলো আরও ভয়ের জন্ম দিচ্ছে। স্যার আসছেন, এই কথাটা তার মাথায় বাজতে থাকে। মেহেরিন পেছনে তাকায়। ঘরে কোথাও কোনো ফোন নেই, জানালা বাইরের দিক থেকে বন্ধ, শুধু একটা ছায়াময় আয়না, যেখানে নিজের বিবর্ণ মুখটা দেখে সে আরও আতঙ্কিত হয়ে ওঠে। হঠাৎই দরজার বাইরে পায়ের শব্দ ভেসে আসে, জুতোর শক্ত আওয়াজ, ধীর পা, কিন্তু ভয়ের মতো ভারী। মেহেরিন ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। গলার আওয়াজ হারিয়ে ফেলে, ক্যাটক্যাট শব্দে দরজার লক ঘোরে। মেহেরিনের নিঃশ্বাস আটকে আসে। দরজা খুলে ধীরে, আর প্রবেশ করে একজন লোক। চেহারা অচেনা, চোখে হালকা একটা ঠান্ডা হাসি। সে সামনে এগিয়ে এসে বলে, মেহেরিন অবশেষে দেখা হলো, এত সহজে তোমাকে পাবো ভাবিনি। মেহেরিন পেছনে সরে যায়। তার হাত বিছানার ধারে রাখা জিনিসপত্রে পড়ে। কিছু একটা খুঁজছে মেহেরিন, যা দিয়ে আঘাত করা যায় লোকটাকে, কিন্তু কিছু নেই, কিছুই না। লোকটা বলে, চিৎকার করে লাভ নেই, এখন তোমার প্রিয়জনরা খুঁজছে ঠিকই, কিন্তু সময় এখন আমার হাতে। এই কথায় মেহেরিনের চোখে আগুন জ্বলে ওঠে। সে চিৎকার করে ওঠে, তুমি জানো না রাজ আমাকে খুঁজবে, আর ও যখন আসবে। লোকটা হেসে বলে, তাই তো, রাজ, দেখা যাক কে আগে পায় কাকে। অন্যদিকে রাতের আধারে রাজ পাগলের মতো ছুটে চলেছে।
হাতে মেহেরিনের একটা জুতো আর একটা কার্ড। এই কার্ডটা মাত্রই পেয়েছে রাজ। এই কার্ডে একটাই কথা লেখা, তোমার ভালোবাসা এখন আমাদের হাতে, দেখাও কতটা ভালোবাসো তাকে। চোখে আগুন, মুখে নিঃশব্দ প্রতিজ্ঞা। রাজ ফিসফিস করে বলে, আমি আসছি আরিওনা। রুমটা নিস্তব্ধ। মেহেরিনের বুক ধড়ফড় করছে। ঘড়ির টিকটিক শব্দটাও যেন কান ফাটিয়ে যাচ্ছে। এমন সময় দরজাটা আবার খোলে। এবার যে লোকটা ঢুকলো তার চেহারায় কোনো ভয় নেই, বরং চোখে গভীর আত্মবিশ্বাস। পরনে ফর্মাল ড্রেস আপ, মুখে হালকা দাড়ি, কিন্তু চোখে একরকম অস্থিরতা। লোকটা এসে ধীরে ধীরে সামনে বসে। মেহরিন তাকিয়ে থাকে। লোকটা চেনা নয়, কিন্তু তার আচরণে অদ্ভুত একটা অচেনা পরিচিতি লুকিয়ে আছে। লোকটা একটা ঠান্ডা হাসি দিয়ে বলে, তুমি মিস্টার শিকদারের। মেহরিন কিছুটা থমকে যায়। শিকদার? সঙ্গে সঙ্গে রাজের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সে গলা শক্ত করে উত্তর দেয়, হ্যাঁ, আমি ওনার কাজিন। লোকটা মুচকি হাসে, চোখে একটু চমক নিয়ে বলে, কাজিন, বেশ। তারপর একটুখানি ঝুঁকে এসে বলে, আমি আসলে আরও কিছু জানতে চাই, শুধুই কাজিন হিসেবে নয়, বরং বিশেষ কিছু সম্পর্কে। মেহরিনের মুখটা থমকে যায়, গলা শুকিয়ে আসে। লোকটার ওইভাবে কথা বলাটা ওকে কাঁপিয়ে তোলে, কিন্তু নিজের ভয়টা ওদের সামনে প্রকাশ করে না, বরং আত্মবিশ্বাসের সাথে জোর গলায় বলে, আপনি কে, কি চান? মেহরিন সরাসরি প্রশ্ন করে। লোকটা এবার একটু গম্ভীর হয়, মুখটা কাছে এনে নিচু গলায় বলে, আমাদের পরিচয় এখনই জানলে মজা থাকবে না মিস মেহরিন। আগে দেখি তুমি কতটা জানো মিস্টার শিকদারকে। একটা ঠান্ডা শিরশিরে হাওয়া ঘরের মধ্যে ঢুকে পড়ে। মেহরিন টের পায় এই খেলা সাধারণ কিছু নয়। ওর ভালোবাসা নিয়ে কেউ এক অদ্ভুত ষড়যন্ত্র মেতে উঠেছে। ঘরটা মুহূর্তেই যেন রং পাল্টে দেয়। মেহরিন এবার আর কাঁপছে না, দু চোখে আত্মবিশ্বাস এবং অদ্ভুত আগুন জ্বলছে। সে ধীরে ধীরে সামনে রাখা চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসল, যেন এই ঘরটা এখন তার নিজের এলাকা। চুলগুলো এক ঝটকায় কাঁধের পেছনে ছুড়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনারা তো দেখছি আমাকে চেনেন, আমার নামও জানেন, আবার মিস্টার শিকদারকেও চেনেন। সেটা বেশ, ওসব ঘুরপাক কথা বাদ দিন, আসল কথা বলুন, আমি এখানে কেন? আমাকে আপনারা ধরে এনেছেন কেন? ঘরের দুজন লোক অবাক হয় মেহরিনের ব্যবহারে। দুজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। লোকটা প্রথমবারের মতো গলা পরিষ্কার করে। তার ঠোঁটে আর সেই আগের আত্মবিশ্বাসী হাসি নেই, চোখে মুখে একটু ধরা পড়ার ভয়। সে বলে, তোমার মতো মেয়ে, মানে আমি ভাবিনি আপনি এতটা শক্ত হবেন। তুমি একলা একটা মেয়ে, এখানে আমরা দুইজন পুরুষ, একটুও ভয় পাচ্ছ না? মেহরিন ঠান্ডা গলায় বলে, ভেবেছেন এক মেয়েকে চোখ বেঁধে আনবেন, আটকে রাখবেন, আর ভয় দেখিয়ে জিজ্ঞেস করবেন রাজ শিকদারকে, আর আমি গুটিসুটি মেরে বলবো ভাইয়া বাঁচান? মেহরিন একটু ঝুঁকিয়ে এসে বলে, ভুল মানুষ বেছে নিয়েছেন মিস্টার। লোকটা এবার একরকম নড়ে উঠে বসে। এত দৃঢ়তা সে আশা করেনি, কিন্তু মুখে শেষ চেষ্টা করে বলে, তুমি কি জানো তুমি যাকে বিশ্বাস করো সে কি লুকিয়ে রেখেছে? মেহরিনের চোখ এবার সরু হয়ে আসে। মেহরিন নিচু গলায় শীতল স্বরে বলে, আপনি কি জানেন আমি কি করতে পারি যখন কেউ আমার প্রিয় মানুষদের নিয়ে বাজে খেলায় নামে? কি ভেবেছিলেন আমি অবলা নারী, আমাকে আটকে রাখবেন, ভয় দেখাবেন, আর আমি ভয় পাব? একটু হেসে আবার বলে, আমি সেই মেয়ে নই যে আমার উপর অত্যাচার অবিচার করবেন আর আমি মুখ বুজে তা সহ্য করব। মেয়েরা মায়ের জাত, যেমন আপনাদের মতো কাপুরুষদের পৃথিবীর আলো দেখাতে পারে, তেমনি স্বামীর সংসার বাচ্চা সামলাতেও পারে। ঠিক তেমনি প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিয়ে ঘাড় থেকে মাথা আলাদা করে দিতে জানে। আমি হলাম সেই মেয়ে যে নরমের সাথে নরম আর গরমের সাথে গরম। আমি নরম মাটি নই যে আপনি পায়ে পিষে চলে যাবেন। আমি হলাম চোরাবালি, আমার উপর একবার পা দিলে ধ্বংস করে ফেলব, পাতালে নিয়ে যাব, বেঁচে ফেরার রাস্তা দেব না। ঘরের হাওয়া যেন জমে বরফ হয়ে যায়। লোক দুজন এবার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকে। রুমের আলো যেন একটু কমে আসে, বাতাসটাও থমথমে হয়ে ওঠে। লোকটা নীরবে মোবাইল বের করে একটা SMS পাঠায়। তীক্ষ্ণ নজরে মেহরিন লক্ষ্য করতে থাকে। তারপর মোবাইলটা পকেটে রেখে ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। হঠাৎই মেহরিনের মাথায় ঠেকিয়ে দেয় ধাতব ঠান্ডা এক বন্দুক। চোখে তীক্ষ্ণতা, ঠোঁটে বিজয়ের হালকা হাসি। লোকটা চাপা গলায় বলে, এইবার কি করবে অগ্নিকন্যা? তোমার মাথার ওপর বন্দুক, ভয় করো মেয়ে, ভয় করো? এক টিপেই ওপরে চলে যাবে, জানো তো? তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চেনা কিন্তু অচেনা রকমের দুষ্টু হাসি। চোখে ঠান্ডা বিদ্রুপ। চোখ তুলে সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয়। লোকটা ভ্যাবাচেকা খেয়ে যায়। তুমি হাসছ, ভয় পাচ্ছ না? ঠিক তখনই ঘটল এক ঘটনা। মুহূর্তের মধ্যেই মেহরিন সামনে দাঁড়ানো লোকটাকে অবাক করে দিয়ে ঝুঁকে নিজের দিকে বন্দুক ধরে রাখা লোকটার পেটে ঠেস দিয়ে একটা গোতা দেয়। লোকটা আচমকা এমন হয় কুঁকড়ে যায়।
বন্দুকটা তার হাত থেকে ছুটে পড়ে। মেহেরিন তা তুলে নেয় হাতে। এবার মেহেরিন বন্দুকটা উল্টো ধরে লোকটার কপালে ঠেকিয়ে দেয়। চোখে আগুন। এখন কেউ পড়ে যাবে? বলুন তো। চাইলেই ট্রিগার চেপে দিতে পারি। আপনি একটু ঘুরে আসবেন নাকি ওপর থেকে? আপনি চাইলে রকেট ছাড়াই আপনাকে চাঁদে পাঠিয়ে দিতে পারি। যাবেন নাকি? লোকটা এখন আর কিছুই বলতে পারে না, চোখে বিস্ময় আর ভয়। মেহেরিন ধীরে ধীরে বলে, ভুল করে ফেলেছেন আমাকে শিকারের মতো ধরে। ভেবেছেন আমি দুর্বল অসহায়, কিন্তু আপনি জানেন না আমি আসলে কি হতে পারি। আপনি তো বলেছিলেন ভয় করো মেয়ে, ভয় করো। এখন আমি বলি ভয় পেতে শিখুন, সব মেয়ে দুর্বল নয়। রুম জুড়ে নিস্তব্ধতা। রুমটা থমথমে, বাতাস যেন থেমে গেছে। মেহেরিন দাঁড়িয়ে আছে একদম নিঃশব্দে, চোখে তীব্র আগুন। হাতে ধরা বন্দুকটা ঠেকিয়ে রেখেছে সামনের লোকটার কপালে। আরেকজন পেছনে দাঁড়িয়ে, ঠোঁট শুকিয়ে গেছে, গলা দিয়ে শব্দই বের হচ্ছে না। দুজনের শরীর কাঁপছে, মনে হচ্ছে মাটি যেন হঠাৎই সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। ঠিক তখনই দরজা খুলে যায়। ভেতরে ঢোকে রাজ আর লাবিব। দুজনে গম্ভীর মুখে এক ঝলক পাশে তাকিয়ে নেয়। মেহেরিনকে দেখে রাজের ঠোঁটে হঠাৎ এক চাপা হাসি খেলে যায়। লাবিব বলে, ও মাই গড। রাজ কপালে আঙুল ঘষতে ঘষতে বলে, আরিও না, ওটা নামাও, ওদের শিক্ষা হয়ে গেছে, ছেড়ে দাও। ওরা আমার বন্ধু, প্রাণ করছিল শুধু। মেহেরিন ধীরে ধীরে চোখ সরায় রাজের দিকে, ঠোঁটে এক রহস্যময় দুষ্টু হাসি। প্রাঙ্ক? তাও আমার সাথে? আপনি হয়তো জানেন আমি কেমন প্রেজেন্ট রেসপন্স দিই, তাই না কবি সাহেব? তারপর সে হালকা ভঙ্গিতে বন্দুকটা নামিয়ে নেয়। এই দুই লোক যেন জীবনের সব অক্সিজেন একসাথে টেনে নেয়। রাজ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মেহেরিনকে। মেহেরিন প্রথমে অস্বস্তি বোধ করলেও যখন ফিল করলো রাজের হার্টবিট অনেক বেশি জোরে বিট করছে, তখন সেও জড়িয়ে ধরল। তখন লাবিব কাশি দিয়ে ওদের মনোযোগ আকর্ষণ করল। দুজনের মনে পড়ল তারা কোথায় এবং একে অপরকে ছেড়ে দাঁড়ালো। উফ, আর একটু হলে তো স্ট্রোক করতাম ভাই, পেছনের লোকটা কাপা গলায় বলে। আর একজন তো দেয়ালে হেলান দিয়ে পড়ে গেছে। মা গো, বাঁচলাম। লাবিব হেসে গড়াগড়ি খায়। ভাই রে ভাই, লাইক সিরিয়াসলি মিহু আপু একাই তোমাদের দুজনকে কিস্তিমাত করে দিল? জিও সিস্টার, এই না হলে আমার ব্রোড ম্যাডাম। আর যাই করুক, ওরা হয়তো আর কখনো প্রাঙ্ক করবে না। রাজ মেহেরিনের পাশে দাঁড়ায়, এক হাতে আগলে নেয়, চোখে প্রশ্রয় আর গর্ব মেশানো হাসি। আর ইউ ওকে ম্যাডাম? মেহেরিন মাথা নাড়ে। লোক দুজনের মধ্যে একজন বলে, তুমি তো সত্যি বিপজ্জনক সুন্দরী। মেহেরিন হালকা চোখ টিপে বলে, বিপদে না পড়লে সেটা কেউ বোঝে না। রুমে হালকা হাসির রোল পড়ে, কিন্তু ওরা দুজন এখনো দরজার পাশে দাঁড়িয়ে জড়সড় কাঁপা কাঁপা। আর না ভাই, আর কোনো মেয়ের সাথেই প্রাঙ্ক করব না, কসম করে বলছি। রুমের পরিবেশটা একটু শান্ত হতেই রাজ মৃদু হাসে। কাউসার হোসেন আর জীবন সরকার, রাজের দুই পাগলাটে বন্ধু, এগিয়ে এসে রাজকে জড়িয়ে ধরে। কাউসার হাঁপাতে হাঁপাতে বলে, ভাই রে ভাই, কি মেয়ে পছন্দ করেছিস রে রাজ? তোর ম্যাডাম তো পুরোই অগ্নিকন্যা। জীবন চোখ বড় বড় করে বলে, বিশ্বাস কর ভাই, আর 2 মিনিট দেরি করলে আমি গুলিতে না মরে স্ট্রোক করে মরতাম। জানিস না রে রাজ, কি অ্যাটিটিউডের সাথে সে সব সামলেছে। এইভাবে কেউ চুল ছেড়ে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে বন্দুক তাক করে রাখে নাকি? আর যেভাবে কথা বলছে, ও মাই গড। কাউসার হোসেন বলে, যেমন দেবা তেমনি দেবী। একজন সাইলেন্ট কিলার আর একজন ভায়োলেন্ট কিলার, একদম খাপে খাপ, মনসুর আলীর বাপ। রাজ হেসে ওঠে, এক হাতে ওদের দুজনকে জড়িয়ে ধরে বলে, বলেছিলাম না আমার ম্যাডাম আলাদা কিসিমের মেয়ে, একবার হিট হয়ে গেলে কেউ বাঁচে না। কাউসার চোখ গরম করে মেহেরিনের দিকে তাকিয়ে বলে, কেউ না জানুক, আমরা জেনে গেছি তোর ম্যাডাম কতটা ডেঞ্জারাস। এখন থেকে উনি যেটা বলবেন ঠিক সেটাই করব। মেহেরিন ঠোঁট চেপে হেসে বলে, এই সাহস নিয়ে আপনারা আমাকে তুলে আনলেন? আমি তো শুধু ভয় পাই না, ভয় দেখাতে জানি। আসলে প্রবলেম আপনাদের না, এতদিন দুর্বল নারী দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আপনাদের, তাই আমার মতো মেয়ে সহ্য করতে একটু কষ্ট হচ্ছে। জীবন বলে, ভাই রে ভাই, প্র্যাঙ্ক করতে গিয়ে নিজের জীবন চলে যাচ্ছিল। আপির সামনে চুপচাপ থাকাই ভালো। ওদের কথা শুনে রাজ, লাবিব আর মেহেরিন সবাই হেসে ওঠে। এই হাসির মাঝে রাজের চোখে মেহেরিনের জন্য এক নতুন রকম গর্ব, শ্রদ্ধা আর ভালোবাসার ঝিলিক দেখা যায়। তখন মূলত জীবন এসএমএস করে বলে দিয়েছিল মেহেরিন কোথায়, তাই রাজ আর লাবিব সবাইকে রিসর্টে রেখে তাড়াতাড়ি এখানে চলে আসে। রাজরা আবার সবাই সেই রিসর্টে ফিরে আসে, সাথে কাউসার ও জীবন এসেছে। রিসর্টের বাগান পেরিয়ে একটু নিচু পথ ধরে হাঁটছে রাজ আর মেহেরিন। সবাই ভেতরে ব্যস্ত, আর চারপাশে কুয়াশার মতো নরম আলো ছড়িয়ে পড়েছে। ঝিঝি পোকার মৃদু ডাক, পাতার নড়াচড়া, আর এক অন্যরকম নিস্তব্ধতা। রাজ হঠাৎ থেমে যায়। আরিও না? মেহেরিন তাকায় আর ছোট করে বলে, রাজের চোখে গভীর কিছু, গলার স্বর শান্ত।
আজকের ঘটনায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল তোমার যদি কিছু হয়ে যেত, আমি কিছু করতে না পারতাম। আমার নিজেকে খুব হেল্পলেস লাগছিল। বারবার মনে হচ্ছিল আমি তোমাকে সেভ করতে পারিনি। মেহেরিন একটু চমকে তাকিয়ে থাকে। রাজ ধীরে ধীরে তার হাত ধরে। তুমি শুধু সাহসী না, তুমি আমার শান্তির কারণ মেহু। আজকে যখন তোমাকে ওইরকম দেখলাম, আমি আবার নতুন করে তোমায় চিনলাম, ভালোবাসলাম, আরও গভীরভাবে। আমি জানি তুমি অনেক সাহসী, তুমি নিজেকে সেভ করতে পারো। তারপরও আমার খুব ভয় হচ্ছিল। বারবার মনে হচ্ছিল তোমাকে যদি হারিয়ে ফেলি তো আমি মরেই যাব। আমার কেউ নেই মেহেরিন, বাবা মা ভাই বোন। এখন তুমিও যদি হারিয়ে যাও, আমি কি নিয়ে বেঁচে থাকবো? মেহেরিন নিচু স্বরে বলে, আমি আছি আর থাকবো। পৃথিবী একদিকে আর একদিকে যদি আপনি থাকেন, আমি আপনাকেই বেছে নেব। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথেই থাকব। এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কথা দিলাম আমি আপনাকে। রাজ হালকা করে মেহেরিনকে জড়িয়ে ধরে, মাথায় একটা নরম চুমু। চারপাশে সন্ধ্যার আলো জমে উঠেছে। দুজন মানুষের হৃদয় যেন আরও একটু কাছাকাছি চলে এলো। রিসর্টের চারপাশে বাতাসে শীতের নরম ছোঁয়া, আকাশ জুড়ে তারার মেলা। এই নিস্তব্ধ রাতে রাজ আর মেহেরিন, খুব সুন্দর একটা মুহূর্ত। রাজ এক হাতে মেহেরিনকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমি যদি তোমায় কোথাও নিয়ে যেতে চাই, তুমি যাবে? মেহেরিন একটু থমকে চোখে মুগ্ধতা মাখিয়ে বলে, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যেতে রাজি। রাজ হঠাৎ করে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর কপালে এক টুকরো নরম চুমু এঁকে দিয়ে বলে, তাহলে চলো। দুজন ধীরে ধীরে রিসোর্টের পেছনের গেট পেরিয়ে হেঁটে চলে যায়। পথটা নির্জন, গাছের পাতার ফাঁকে ফাঁকে চাঁদের আলো পড়ে রূপালি ঝিলিক ফেলছে। কয়েক মিনিট পর হঠাৎ রাজ থেমে যায় পুরনো একটা গোডাউনের সামনে। মেহেরিন কপালে ভাঁজ ফেলে তাকায়, এখানে কেন? রাজ মুচকি হেসে বলে, একটু ধৈর্য ধরুন ম্যাডাম। হঠাৎ গোডাউনের পাশ থেকে একটা কালো ঘোড়া বেরিয়ে আসে, মাথায় একটা হালকা ফুলের মালা। ঘোড়ার পিঠে দুজনের মতো বসার জায়গা করা। মেহেরিন বিস্ময়ে তাকিয়ে বলে, ঘোড়া? আপনি এটা কবে? রাজ হাসে, তোমার জন্য চাঁদের আলোয় ঘোড়ায় করে পথ পেরোনোর একটা স্বপ্নের অংশ রাখতে চেয়েছিলাম। এখন সময় হয়েছে সেটা শুরু করার। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জল চিকচিক করে ওঠে। হালকা করে বলে, এটা একেবারে রূপকথার মতো। জানেন, আমার এমন একটা মুহূর্তের খুব শখ ছিল। আমি প্রায় স্বপ্নে দেখতাম আমার রাজকুমার আমায় নিয়ে ঘোড়ায় চড়ে তার রাজ্যে নিয়ে যাচ্ছে। রাজ মেহেরিনের কানের কাছে এসে বলে, আই নো এভরিথিং। তারপর রাজ হাত বাড়িয়ে বলে, তাহলে রূপকথার রাজকুমারীর মতো হাতটা দাও প্রিন্সেস। মেহেরিন হাসি মুখে হাত বাড়িয়ে দেয়। রাজ ওকে সাহায্য করে ঘোড়ায় উঠতে, তারপর নিজেও উঠে বসে। দুজন পাশাপাশি। ঘোড়ার চিৎকার, রাতের আকাশ বাতাস আর দুজনের নিঃশব্দ ভালোবাসায় শুরু হয় নতুন রাত্রিকালীন যাত্রা, এক অনন্ত গল্পের দিকে। রাত আরও গভীর, কিন্তু সেই গভীরতাকে ছাপিয়ে যেন আলো ছড়িয়ে পড়ছে রাজ আর মেহেরিনের পাশে। ঘোড়ার টকবক ছন্দে ওরা উঠে এসেছে এক পাহাড়ি পথ পেরিয়ে নির্জন মোহময় জায়গায়। চাঁদের আলোয় ঝিরঝিরি করে পড়ছে এক পাহাড়ি ঝর্ণা। চারপাশে গাছেরা নিস্তব্ধ দাঁড়িয়ে, পাতার ফাঁকে ফাঁকে চিকমিক করছে শত শত জোনাকি পোকার আলো, যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। ঝর্ণার পানির শব্দ আর জোনাকির নাচ মিলিয়ে তৈরি হয়েছে এক স্বপ্ন ঘেরা সুর। মেহেরিন ঘোড়া থেকে নেমে চারপাশে তাকিয়ে থমকে যায়, চোখ বড় বড় করে বলে, এটা এটা কি সত্যি কবি সাহেব, নাকি আমি স্বপ্ন দেখছি? এই জায়গা তো আমার স্বপ্নের থেকেও সুন্দর, একদম রূপকথার মতো। তারপর হঠাৎ আবেগে ভেসে এসে রাজকে জড়িয়ে ধরে, গলায় এক শিশুর আনন্দ মিশিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। রাজ মৃদু হেসে বলে, তোমার চোখে এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে এই জায়গার থেকেও বেশি সুন্দর লাগছে তোমার এই হাসি। মেহেরিন এবার নিজেকে ছাড়িয়ে দৌড়ে যায় ঝর্ণার দিকে। পাথরের ওপর দাঁড়িয়ে দুই হাত মেলে ঘুরতে থাকে, যেন এই নিস্তব্ধ রাতের রানী সে। কবি সাহেব, দেখুন না কত সুন্দর, এই জোনাকি আমি জীবনেও দেখিনি। সে হেসে হেসে ছুটে চলে গাছের ফাঁকে জোনাকিদের আলোয় ভেসে থাকা পথে। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেহেরিনের সেই খুশির ঝলকানিতে তার মন ভরে যায়। তারপর সে নিজেও হেসে বলে, দাঁড়াও, আমি আসছি প্রিন্সেস।